কোন পথে বাংলাদেশ, এবং আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান। আমার সঙ্গে আরো দুজন অতিথি রয়েছেন। আমার সঙ্গে ঢাকা থেকে রয়েছেন লেখক, সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক মঞ্জুরুল হক, এবং দিল্লি থেকে রয়েছেন জয়ন্ত রায় চৌধুরী। তিনি সিনিয়র সাংবাদিক এবং টেলিগ্রাফ পত্রিকার সাবেক এক্সিকিউটিভ এডিটর। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এমন একটা দিনের কথা ভাবুন তো, যে আমরা ব্রেকফাস্ট মানে সকালবেলায় নাস্তা খেয়ে, ঢাকায় নাস্তা খেয়ে আমরা রওনা হলাম দিল্লির উদ্দেশ্যে। দুপুরবেলায় সেখানে গিয়ে দুপুরের খাবার খেয়ে রওনা হলাম পাকিস্তানের লাহোরের উদ্দেশ্যে। সেখানে গিয়ে আমরা রাতের খাবার খেলাম। এটি অবাস্তব নয়, এটি সত্য। আমরা এতটাই কাছে, একদিনের মধ্যে আমাদের একদিনে যেই তিন বেলা খাবার আমরা খাই, সেই 3 বেলার খাবার আমরা একই দিনে 3টি দেশে খেতে পারি। মানে হচ্ছে আমরা এত কাছের, তবু আমরা এত দূরের। কারণ আজকে, শুধু আজকে নয়, ঐতিহাসিকভাবে সেই 47-এরও আগে থেকে শত বছর ধরে এই 3 দেশ, মানে এই 3 দেশ তো 100 বছর হয়নি, কিন্তু তার আগে যদি ভারতবর্ষ ধরি, তাও ব্রিটিশরা আমাদের মধ্যে এমন বিষ বাষ্প রোপণ করে গেছে, যার জের এখনো আজও আমাদের বহন করতে হচ্ছে। এবং বলা যেতে পারে একেবারে শত্রুতার একটি সম্পর্ক। অথচ আমরা আমাদের এত কাছের, যেটি বললাম যে আমরা একই দিনের মধ্যে 3টি দেশে 3 বেলার খাবার খেতে পারি, যেমন সত্য, এবং আমরা সেটি করেছি। ঠিক তেমনি ভাবে একে অপরের এমন শত্রুতার একটি অবস্থায় চলে গেছি যে এক মুখ দেখা দেখি তো বন্ধুই যেন কারো ক্ষতি হলেই যেন অন্যে আনন্দিত হয়, যা অত্যন্ত দুঃখজনক এবং খুবই অস্বাস্থ্যকর একটি সম্পর্ক। এবং এই মুহূর্তে পাকিস্তান ভারত সীমান্তে গোলাগুলি চলছে, যদিও সেটি একেবারে যুদ্ধের পর্যায়ে যায়নি, কিন্তু যে কোনো মুহূর্তে যুদ্ধ লেগে যেতে পারে। আসলে পরিস্থিতি কি, সেই বিষয়গুলো আজকে জানার চেষ্টা করব। আপনারা দেখছেন কোন পথে বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান। আজকে আমরা কথা বলবো পাক ভারত যেই অস্থিরতা, যেই যুদ্ধ অবস্থা এবং গোলাগুলি চলছে, এরই মধ্যে অর্ধশত লোকের হতাহতের খবর আমরা শুনতে পেয়েছি। সত্য মিথ্যা এখনো জানি না, তবে পরিস্থিতি খুবই উত্তপ্ত। যে কোনো সময় যে কোনো দিকে এটি টার্ন নিতে পারে। সেখানে আমাদের বাংলাদেশের ভূমিকা কি, বাংলাদেশের উপরই বা এর প্রভাব কি পড়বে? কারণ আমরা জানি গত 5ই আগস্ট যখন শেখ হাসিনা সরকারের পতন হলো, তারপর থেকেই ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই 3 দেশের মধ্যে সম্পর্ক আবারও উত্তপ্ত হয়েছে। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক একেবারে তিক্ততার পর্যায়ে রয়েছে। অন্যদিকে ডক্টর ইউনূস সরকার চেষ্টা করছেন পাকিস্তানের সঙ্গে সম্পর্কটি উন্নত করার, যা অনেকেই ভালো চোখে দেখছে না। সামগ্রিকভাবে বর্তমান এই পরিস্থিতি বাংলাদেশের জন্য কি বার্তা দেয়, এবং পুরো এই অঞ্চলের জন্যই বা কি বার্তা নিয়ে আসছে, সব নিয়ে আজকে আমরা কথা বলবো। আমি প্রথমে যেতে চাই জয়ন্ত রায় চৌধুরী, আপনার কাছে। আপনি যেহেতু সবচেয়ে কাছে রয়েছেন ঘটনাস্থল থেকে, দিল্লিতে রয়েছেন, এবং দিল্লির বক্তব্যটা আমাদেরকে জানাতে পারবেন। যে আমরা জানি এরই মধ্যে বেশ কয়েকটি ধরেন লাইন অফ কন্ট্রোল ভেঙে পড়েছে পাকিস্তান ভারতের মধ্যে। বেশ কয়েক ধরনের নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা ভারত পাকিস্তান একে অপরের উপর দিয়েছে। সবশেষ এই মুহূর্তে গোলাগুলি চলছে বলে আমরা জানতে পেরেছি। আপনি যদি আমাদেরকে সার্বিক পরিস্থিতিটি একটু বলতেন। গোলাগুলি চলাটা কোনো একটা অস্বাভাবিক অবস্থা নয়। অ্যাকচুয়ালি 70 এবং 80 এবং 90 দশকে অনেকটাতেই গোলাগুলি চলাটা খুব ন্যাচারাল একটা ফ্যাক্টর ছিল বর্ডারে। এপার থেকে ওপারে গরু চলে গেল, একটা বাচ্চা চলে গেল, কিছুই হলো, সেটা নিয়ে গোলাগুলি চলে যেত। এটা বোধহয় নরসিমা রাওয়ের সময় প্রথম এটাতে একটা এন্ড দেওয়া হয়েছিল যে না, গোলাগুলি চলবে না, বর্ডার উইল বি ট্র্যাঙ্কুইল, কাম। তারপরে সেটাকে ভাঙলো পাকিস্তানরা। কার্গিলের হাইটসে তারা নিজেদের নর্দার্ন লাইট ইনফ্যান্ট্রি লোকেদের অবস্থান করিয়ে, কার্গিল যুদ্ধের সম্বন্ধে আর বলার কোনো দরকার নেই, আপনারা জানেন। তারপরে আবার মোটামুটি কিছুদিন গোলাগুলি চলেছিল। তারপরে ঠিক হয়েছিল যে না, গোলাগুলি না চালিয়ে কিভাবে চালানো যায়, বর্ডারটাকে কি করে ম্যানেজ করা যায়। তো দেয়ার ওয়াজ পিস অন দ্য বর্ডার। সেই পিসটা এই যে এরা যেটা ঘটেছে, যেটা পহেলগ্রামে 28 জন সিভিলিয়ানকে মারা হয়েছে নৃশংসভাবে, তারপরে ঠিক করা হয়েছে যে ঠিক আছে, এবং পাকিস্তানও অ্যানাউন্স করেছে যে আমরা সিমলা এগ্রিমেন্ট আর মানছি না।
সিমলা এগ্রিমেন্ট না মানলে পরে এলওসি বলে কোনো জিনিস নেই। এলওসি যদি না থাকে তাহলে আমরা গোলাগুলি চালাতেই পারি। গোলাগুলি শুধু চালাতে পারি না, সত্যি কথা বলতে পাকিস্তান হ্যাজ scored a self goal, কারণ that gives India the right to cross the LOC. And actually if India takes over 4 villages, কি কালকে যদি ধরে নিন কি বলে গিলগিটের একটা শহর ক্যাপচার করে দিল প্যারাট্রুপ অপারেশন করে, তাহলে পাকিস্তানের বিশেষ কিছু বলার থাকবে না। কারণ ভারতবর্ষ তো সবসময় বলছে কাশ্মীর পুরোটাই আমাদের, তো আমরা যদি আমাদের নিজের বাড়ির একটা ঘর ফেরত দখল করি তাহলে তো কিছু বলার নেই, আর তাতে নিউক্লিয়ার ওয়ারও কোনো এন্ডেঞ্জার হচ্ছে না। তো পাকিস্তান আই থিঙ্ক হ্যাজ মেড আ মিস্টেক ইন ডিক্লেয়ারিং দ্যাট সিমলা এগ্রিমেন্টের সম্বন্ধে ওদের একটা ভীতি ছিল, একটা বলতে পারেন একটা দুঃখের ব্যাপার ছিল। 93,000 সৈনিক 71-এ সারেন্ডার করেছিল, সেগুলোকে ফেরত পাঠানো হয়েছিল। ইন্দিরা গান্ধীর কাছে এসে ভুট্টো প্র্যাকটিক্যালি মানে হি হ্যাড টু বেগ ইন ফ্রন্ট অফ হার যে না এরকম কিছু করবেন না। এলওসির নামটা এলওসি এই জন্য হয়েছিল কারণ ভারতীয়রা বলেছিল এটাই পার্মানেন্ট বর্ডার হবে। আলটিমেটলি ভুট্টো বললো এই যদি আমি সই করি তাহলে আমি বাড়ি গিয়ে আমাকে খুন করে ফেলবে লোকেরা, তো প্লিজ এটা করাবেন না আমাকে দিয়ে, এটাকে একটা এমন একটা ওয়ে আউট বের করুন সো দ্যাট ইট সিমস ইট ইজ টেম্পোরারি। তো এটা ইন্দিরা গান্ধী যারা হাকসার ইত্যাদি যারা পিএন হাকসার যারা অ্যাডভাইজার ছিল দে অলসো সেট কি এরকম কিছু করো না যেটা জার্মানির উপরে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের যে অবস্থান হয়েছিল, জার্মানি একটা বিক্ষুব্ধ দেশ হয়ে গেছিল, সেটা যেন না হয়। সেই জন্য সিমলা এগ্রিমেন্ট ওয়াজ টোন ডাউন, আদারওয়াইজ ইট ওয়াজ আ মাচ হার্শ। জয়ন্তদা আপনার নেটওয়ার্কটা মনে হয় একটু পুয়ার হয়ে গেছে। জি আমি আপনার কাছে ফিরবো নেটওয়ার্ক ঠিক হলে পরে। মঞ্জুরুল হক আপনি যদি একটু আমাদেরকে বলতেন পাকিস্তান ভারত সম্পর্কটি এখন কোন অবস্থায় আপনি দেখছেন? জয়ন্তদা যেটা বললেন উনি তো প্রাথমিক। দাদা আমি আপনার কাছে ব্যাক করছি, আপনার নেটওয়ার্কটা একটু ফ্লাকচুয়েট করছিল, তো আমি মঞ্জুর ভাইয়ের কাছে চলে গেছি। মঞ্জুর ভাই মঞ্জুরুল হক একটু বলতেন, তারপর আমি আবার আপনার কাছে ব্যাক করব। নিশ্চয়ই। হ্যাঁ, তো এখন যেটা ঘটছে সেটা হচ্ছে যে এর আগে পহেলগামের আগে যে ঘটনাগুলো ঘটেছে দাদা যেটা বললেন একটু আগে, প্রত্যেকটা ঘটনার সময় ভারত একটু পরে রিয়াক্ট করেছে, বেশ কিছুদিন পরে রিয়াক্ট করেছে। তো সেই সময় ভারতের থিঙ্ক ট্যাঙ্কের ভেতরে এরকম একটা ধারণা ছিল যে পাকিস্তান একটা হুমকি দিত যে আমাদের কাছে নিউক আছে। তো মুশকিলটা হলো যে পাকিস্তান এটা জানে যে ভারতের কাছে নিউক আছে, তারপরেও কিন্তু তারা কিন্তু লাইন অফ কন্ট্রোল ক্রস করেছে। তো সেই ক্রস করার পরে যেটা ঘটেছে পুলওয়ামাতে যেটা ঘটেছে যে ভারত সেইভাবে রিয়াক্ট করেনি, এর আগেও ওইভাবে রিয়াক্ট করেনি। 2 দিন পরে 3 দিন পরে ধরেন যেসব জায়গায় সন্দেহ হয়েছে, যেসব বাড়িতে বা যেসব মহল্লাতে সন্দেহ হয়েছে সেখানে তারা ক্র্যাকডাউন করেছে, কিন্তু সরাসরি পাকিস্তানের সাথে কনফ্রন্টেশনাল ওয়ার সেটা শুরু করেনি। এবারকার সাথে আগের বারগুলোর ভিন্নতা হচ্ছে যে এবার সরাসরি ভারত প্রথম থেকেই একটা বক্তব্য প্রচার করে আসছেন। বিশেষ করে নরেন্দ্র মোদী বিহারে যে বক্তব্যটি সাধারণত সবসময় ভাষণ দেন হিন্দিতে, তো বিহারে যখন উনি ইংরেজিতে ভাষণটা দিলেন, এটা মিন করে যে উনি ওয়ার্ল্ডকে বোঝাতে চাচ্ছেন যে এবার আমরা খুব সহজে তাদেরকে ছাড় দিচ্ছি না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যেটা সন্দেহ করি যে এই পহেলগামের ঘটনাটা ঘটার আগে 4-5 দিন আগে যখন আসিম মুনির পাকিস্তানিদের সমাবেশে, পাকিস্তানি যারা প্রবাসী পাকিস্তানিদের সমাবেশে যে বিশ্রী একটা ভাষণ দিলেন, জাতি বিদ্বেষী একটা ভাষণ দিলেন, এবং সেই ভাষণের পরপরেই এই ঘটনাটা ঘটলো। তো এখন আরো দুঃখজনক ঘটনা হচ্ছে যে এই ঘটনাটা ঘটার 2 দিন পরে গতকালকেও উনি ওই একই কথা বলেছেন যে হিন্দুরা আমাদের শত্রু, হিন্দুদেরকে নির্মূল না করা পর্যন্ত পাকিস্তানের কোনো শান্তি নেই, পাকিস্তানের 24 কোটি মানুষ সমানভাবে লড়বে হিন্দুস্তানের বিরুদ্ধে বা হিন্দুদের বিরুদ্ধে। এই যে জিন্নার যে টু নেশন থিওরিকে বারবার করে বিকৃত করা পাকিস্তানের সেনাপ্রধানের, তো এখন ভারতের থিঙ্ক ট্যাঙ্কের ভিতরে কি কি চিন্তা ভাবনা হচ্ছে এটা আমরা দূরে বসে কেউ বলতে পারবো না, এবং এগুলো পত্রিকায় সেভাবে আসবেও না। তবে সাধারণত যেটা অনুমান করা যায় সেটা হচ্ছে যে ওয়ার শুরু হলে এটা ঘোষণা দিয়ে শুরু হবে না,
যে 28 এপ্রিল বা 29 এপ্রিল বা 30 এপ্রিল ঘোষণা দিয়ে শুরু হলো, ব্যাপারটা এরকম না। ভারতের বিক্রান্ত এখন আরব সাগরে অবস্থান করছে, যেটা বিমানবাহী জাহাজ সুরাত সেখানে অবস্থান করছে, কিন্তু ভারতের যে নিয়োগ বহনকারী যে সাবমেরিন গুলো সেগুলো কোথায় আছে এটা কিন্তু পাকিস্তানও জানে না, ভারতের অধিকাংশ সাধারণ মানুষও জানে না। দ্যাট মিনস তারা ভারত কিন্তু ওয়ারটাকে কন্ট্রোল করার জন্য বা ওয়ারটাকে হ্যান্ডেল করার জন্য 3 সেক্টরে কমপ্লিটলি রেডি। সেই সময় পাকিস্তানের যে কৌশলটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে সরাসরি দোষ ভুল স্বীকার করে বলা যে হ্যাঁ ঠিক আছে আমাদের এটা ভুল হয়ে গেছে, আমরা এ ব্যাপারে অ্যাপোলজি চাইছি। কিন্তু না, তারা যেটা করছে সেটা হলো এটাকে উস্কে দিয়ে তারা বালুচিস্তানের ঘটনাটাকে বা খাইবার পাখতুনের ঘটনাটাকে বাইপাস করতে চাচ্ছে, এবং এখনো বলছে যে পৃথিবীর বিভিন্ন দেশকে তারা অনুরোধ করছে যে এই যুদ্ধটা যদি শুরু হয় দুইটি পরাশক্তির ভেতরে শুরু হবে। এখানে খেয়াল করতে হবে যে সমসাময়িক সময়ে ইসরায়েল এবং হামাসের ভিতরে যে যুদ্ধটা, সেখানে হামাসের পরাশক্তি নাই, হামাসের কাছে নিউক নাই, এবং রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধটার ভিতরে ইউক্রেনের কাছে কিন্তু নিউক নেই। পাকিস্তান ঠিক এই জায়গাটায় ব্ল্যাকমেইল করতে চাচ্ছে ওয়ার্ল্ডকে যে আমাদের কাছে নিউক আছে, ভারতের কাছেও নিউক আছে। তো দুইটা পরমাণু শক্তিধর দেশ যদি যুদ্ধে জড়ায় তাহলে সেটা গোটা বিশ্বের জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার হবে। সুতরাং বিশ্ব যেন এই বিষয়টাকে এখানে হ্যান্ডেল করে, এটা হচ্ছে ওয়ার্ল্ড থিঙ্ক ট্যাঙ্ককে এক ধরনের ব্ল্যাকমেইলিং এর চেষ্টা করছে পাকিস্তানের সামরিক শাসকরা। এটা হচ্ছে ওদের বিষয়। আমাদের যেটা বিষয় বাংলাদেশে সেটা হলো যে আমরা বিভিন্ন বিশ্ব নেতারা মারা গেলে আমরা জাতীয় শোক পালন করি, বিশ্বের বিভিন্ন জায়গায় বড় বড় ম্যাসাকার ঘটলে আমরা একদিন দুই দিনের শোক পালন করি, বিবৃতি দেই। তো আনফরচুনেটলি আমাদের বিবৃতিটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গেছে ডক্টর ইউনূসের বিবৃতি যাওয়ার আগে। সেই বিবৃতিটা কাউকে উদ্দেশ্য করে যায়নি, একটা বিবৃতি হিসাবে গেছে যে ঘটনার নিন্দা জানিয়ে। তো এই বিবৃতিটাকে যদি আপনি ক্যাটাগরিতে ফেলেন তো 4টি দেশের ক্যাটাগরির ভিতরে কিন্তু এইটা পড়ে যায়, সেটা হলো তুরস্ক, চীন, পাকিস্তান এবং বাংলাদেশ। এই 4টি দেশের বিবৃতি জানানো বা নিন্দা জানানো বা প্রতিক্রিয়া জানানো মোটামুটি একরকম। এটা আমাদের দেশের জন্য অনভিপ্রেত। আমি অন্তত আশা করি যে এটা হওয়া উচিত ছিল না। ওই 26 জন মানুষ হিন্দু না মুসলিম না খ্রিস্টান না বৌদ্ধ কিছু যায় আসে না, 26 জন মানুষ মারা গেছে নৃশংসভাবে, সিভিলিয়ান মানুষ। তাদের উদ্দেশ্যে যখন আমি বিবৃতি দেব তখন সেটা আমাকে তীব্রভাবেই নিন্দা করতে হবে, এবং তাদের পেছনে যে শক্তিগুলোকে আমরা অনুমান করব সেই শক্তির ধ্বংস কামনা করতে হবে বা বলতে হবে। এবং এই সময় আমরা ভারতের পাশে আছি বা পাকিস্তানের পাশে আছি, দুই পক্ষের যে কোনো এক পক্ষকে আমাকে বেছে নিতে হবে। আমি মাঝখানে থেকে বলতে পারি না যে ইট ওয়াজ এ ব্লেন্ডার গেম, হ্যাঁ এটা এটা একটা খারাপ কথা। এটা কিন্তু আসলে দায় সাদা গোছের হয়। আমাদের এখানে ফিলিস্তিনের আজকে যদি ধরুন যে কথার কথা যে এই 26 জন মানুষ কাশ্মীরি মুসলমান এবং সেটি ভারতের প্রতিরক্ষা বাহিনীর কোনো একটা ব্রাঞ্চের দ্বারা অ্যাসাসিনেটেড হলো, তাহলে বাংলাদেশে কি ঘটতো? তাহলে বাংলাদেশের কি হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন বাড়িঘর দুয়ার কি আগুন ধরতো না? ধরেছে। কাশ্মীরে যেটা আমরা দেখলাম যে কাশ্মীরের জনগণ ওই দিন পরের দিন যে হরতালটি করলেন সেই হরতালটি হচ্ছে এ যাবৎকালের ভিতরে সবচেয়ে সফলতম ভয়ঙ্করতম হরতাল, যে একটি মানুষের ছায়া পর্যন্ত রাস্তায় দেখা যায়নি। তো অল মুসলিমস আর কাশ্মীর তারা হরতাল করতে পারলো এর প্রতিবাদে। তাহলে আমরা কেন একটা হরতাল না করি, আমরা কেন একটা মিছিল করতে পারলাম না যে এই ন্যাক্কারজনক হামলার বিরুদ্ধে? এটা জাতিগতভাবে আমাদের জন্য উচিত ছিল, একদম নিকটতম প্রতিবেশী হিসাবে। নেপালে মিছিল হয়েছে, নেপালের সরকার থেকে শুরু করে জনগণ পর্যন্ত বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়েছে, ভুটানে জানিয়েছে, শ্রীলঙ্কায় জানিয়েছে, এক্সেপ্ট বাংলাদেশ। আমরা এইটা মঞ্জুরুল হক, আমরা বরং উল্টো ঘটনা দেখলাম। আমরা বরং বাংলাদেশ থেকে দেখলাম আইন উপদেষ্টা তিনি একটি বক্তব্য শেয়ার করেছেন যেখানে বলা হচ্ছে সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের যেই উচ্চপদস্থ কর্মকর্তাদের দিকে ইঙ্গিত দিয়ে এই হামলার দায় দেয়া হয়েছে। আমরা বরং উল্টো দেখলাম। আপনি কি ভিন্ন আশা করেছিলেন?
না, ভিন্ন আশা করি না আমি। ওনার মতো একজন লোক এটা করবে, যে এটা উনি যে দায়িত্ব জ্ঞানহীন মানুষ এটা প্রমাণ করেছেন উনি এর আগেও। 26,000 ভারতীয়, 26 লাখ ভারতীয় এখানে বাংলাদেশে চাকরি করে, এ কথাও বলেছেন তিনি। পরে ধরা পড়ার পরে বলেছেন যে এটা 3 বছর 4 বছর আগের একটা পত্রিকার রিপোর্ট, আমি ওইটাকে জাস্ট শেয়ার করেছি মাত্র। তো উনি এই পোস্ট দেওয়ার পরে এই পোস্ট আবার উনি ডিলিটও করেছেন। বিষয়টা হলো যে দেশের একজন আইন উপদেষ্টা এবং তিনি একজন অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনি কোন দায়িত্ব নিয়ে এইরকম একটি কথা বলেন যে আমার বোধে আসে না। আমি এটা আশা করিনি তারা আহ ভারতের পক্ষে যে বিবৃতি দেবে, কিন্তু এইটুকু আশা করেছিলাম যে মানবিক কারণে অন্তত সরকারের পক্ষ থেকে বিবৃতি যাবে এবং ক্ষতিগ্রস্ত লোকদের প্রতি সহমর্মিতা জানানো হবে, এবং সেটা বেসিক ওয়েতে সরাসরি ভারতের না, প্রেসিডেন্ট অথবা শুধুমাত্র ভারতের প্রধানমন্ত্রীর কাছে চিঠিতে। মঞ্জুরুল হক শুধুমাত্র আপনি উনি একটি পোস্ট শেয়ার করেছেন বললে তো জিনিসটা শেষ হয়ে যায় না। না, ওনার দায় এড়ায় না। উনি 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 লস্করে তৈয়বের নেতাদের সঙ্গে ছবি করেছেন, সেই ছবি পাবলিক করা হয়েছে। হ্যাঁ। তো সেটা দিয়ে তো আরো বেশি ইঙ্গিতপূর্ণ বক্তব্য বোঝা যায় যে তারা এই হামলার সঙ্গে তাদের সম্মতি আছে নাকি। হ্যাঁ, হ্যাঁ, সম্মতি আছে এবং তাদের যোগাযোগ আছে রীতিমতো তাদের সাথে। সরকারের যে আপনি যদি লিস্টটা ধরুন, যে 5 আগস্টের পরে যে 70 জন ভয়ঙ্কর জঙ্গিকে ছেড়ে দেওয়া হলো, জামিনে মুক্তি দেওয়া হলো, তারা সেই জামিনে মুক্তি দেওয়া হলো এবং তারও আগে প্রায় 130 জন জঙ্গি জেল ভেঙে বেরিয়ে গেল নরসিংদী থেকে। তো এই জঙ্গিদেরকে কাউকেই কিন্তু পরে গ্রেপ্তার করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। 40,000 আনঅথরাইজ আর্মস পুলিশের কাছ থেকে বা শেখ হাসিনার রক্ষাকারী বাহিনী এসএসএফ এর কাছ থেকে যে লুট হয়ে গেল, তার কিন্তু 25% রিকভার হয়নি। তার মানেটা কি? তার মানেটা বাংলাদেশও ওইরকম একটা জঙ্গি হামলার একটা অগ্নিকুণ্ডের ভিতরে বসবাস করছে। বাংলাদেশ একটা ওইরকম একটা হামলার টার্গেটের ভিতরে রয়েছে। এবং সেই সময়ে যদি সেই দেশের আইন উপদেষ্টার সাথে লস্করে তৈয়বার বাংলাদেশ শাখার প্রধানের যদি একটা ভাইরাল ছবি হয় ফেসবুকে বা সামাজিক মাধ্যমে, এটা খুব দুঃখজনক। শুধু না, এটা বাংলাদেশের জন্য একটা ওয়ার্নিং, রেড ওয়ার্নিং। পেহেলগামে যেটা ঘটেছে সেটা বাংলাদেশে ঘটবে না এরকম কোনো গ্যারান্টি কিন্তু নেই। বাংলাদেশেও এই সেম ঘটনা ঘটতে পারে। এটা একটা ওয়ার্নিং। জি, আমরা জয়ন্ত রায় চৌধুরী, আমরা দেখতে পাচ্ছি যে ভারত বাংলাদেশ বর্ডার অনেকদিন আগেই সিল করা হয়েছে, 5ই আগস্টের পরপরই সিল করা হয়েছে। ভারত কি বুঝতে পেরেছিল যে একটা কিছু ঘটতে যাচ্ছে দুই ফ্রন্টে, মানে বাংলাদেশ ফ্রন্টে এবং পাকিস্তান ফ্রন্টে, দুই ফ্রন্টে একযোগে কিছু ঘটতে যাচ্ছে কিনা, এরকম কোনো পূর্বাভাস ভারতের কাছে ছিল কিনা? কারণ আমরা দেখেছি যে লালমনিরহাটে যে এয়ারবেস হচ্ছে এটা নিয়ে ভারত কনসার্ন জানিয়েছিল। তারা বিভিন্ন বিষয় নিয়ে পাকিস্তানের যে গোয়েন্দা প্রধান তারা বাংলাদেশ সফর করে গেছে বলে বিভিন্ন জায়গায় খবর এসছে। সবকিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হয় এটা একটা খুব পরিকল্পিতভাবে ঘটনা, যে দুই ফ্রন্টে যেমনটি 71 সালে হয়েছিল সেরকম কোনো আলামত ভারতের কাছে আছে কিনা? না, তবে ভারত যেটা উনি বললেন, মঞ্জুরুল হক সাহেব যেটা বললেন সেটা একদম সবসময় ভারতের যারা সিকিউরিটি অ্যানালিস্ট তারা সবসময় বলে আসছে যে এই যে এতগুলো জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে ধরার কোনো চেষ্টা করা হচ্ছে না, ইট ইজ বাট অবভিয়াস যে এরা সেলস তৈরি করবে, আবার করবে, যেমনি 1990-এর দশকে হয়েছিল, 2000-এর দশকে হয়েছিল। এবং সেই সেলসগুলো একবার অ্যাক্টিভেট হয়ে গেলে, একবার সেগুলো যদি ওয়ার্কিং ফাংশনাল সেলস হয়ে যায়, তাহলে বাংলাদেশের জন্য এটা একটা বিরাট বড় একটা উপদ্রব হয়ে উঠবে এবং ভারতবর্ষের জন্য হবে। যে জন্য এই যে বর্ডার সিলিং এর যেটা কথা বললেন, এটা বর্ডার সিলিংটা সম্পূর্ণরূপে তো কখনোই হয় না। আপনি জানেন যে আমাদের বর্ডারটা এত পোরাস, যেখান দিয়ে সেখান দিয়ে লোকেরা আসতে পারে। তো এবার চেষ্টা করেছে যাতে আসামের সাইডটা যেখানটা আরো বেশি পোরাস, সেই দিকটাকে ভালো করে গ্যাপগুলোকে রক্ষা করা হয়। এটা এই জন্যেই, কারণ এই যে জঙ্গিরা ছাড়া পেয়েছে 170 বললেন, এবং তারা তাদের সাপোর্টারদের আরো ইনস্টিগেট করবে, তাদের নিয়ে সেলস বানাবে, হয়তো সংখ্যায় সেগুলো বেড়ে গিয়ে 1000 খানেক হয়ে যেতে পারে। তাদের মধ্যে থেকে যদি 250 কি 150 যদি এদিকে আসে, তাহলে আমাদের জন্য একটা বিরাট বড় প্রবলেম। আপনি আগেও জানেন যে
মুলটা বলে একটা অর্গানাইজেশন ছিল, তার সঙ্গে এই লস্করে তয়বার একটা লিঙ্কেজ ছিল। বাংলাদেশে যারা জঙ্গিবাদ ছিল, যারা জঙ্গিবাদ করতো, যারা আফগানিস্তান রিটার্নই ছিল, আফগানিস্তানে তালিবানের হয়ে লড়েছিল এবং ফেরত এসেছিল, তারা এদের সঙ্গে একসঙ্গে কাজ করতে শুরু করেছিল। আমেরিকান কনসুলেট কলকাতায় একটা আক্রমণ হয়েছিল, তার লিঙ্কস পিছনে বাংলাদেশ অব্দি নিয়ে যাওয়া খুঁজে পাওয়া হয়েছিল। তো এই ভয়গুলো সবসময় ছিল আমাদের সিকিউরিটি অ্যানালিস্টদের মধ্যে ছিল, যে জন্য বারবার করে বলে দেওয়া হয়েছে, বাংলাদেশকে সতর্ক করা হয়েছে। কারণ যেই সরকার থাকুক, সেটা টেম্পোরারি সরকার হোক কি হোয়াটএভার, তাদের সঙ্গে তো কথাবার্তা সবসময় হয়। তাদেরকে বলা হয়েছে যে প্লিজ টেক কেয়ার অফ দিস সিকিউরিটি অ্যাঙ্গেল, it is a threat to you and to us, and not only to us and you but to the entire world as such. এই যে একবার যদি যাদের এই মেন্টালিটি থাকে, তারা তো শুধু বাংলাদেশকে শুধু করবে না বা ভারতবর্ষকে আক্রমণ করবে না, তারা টুইন টাওয়ার্সের আর একটা টুইন টাওয়ার করতে পারে, তারা বালিতে গিয়ে আর একটা আক্রমণ করতে, বালির আক্রমণ আপনার মনে থাকবে, এইসব জিনিস আবার হতে পারে। সেইটার থেকে ভয়, সেই ভয়গুলো আছে বলেই আমরা এই কথাগুলো বারবার করে ওঠাচ্ছি, বারবার করে বলছি। সে কথাগুলো এখন মনে হয় না যে প্রপারলি এগুলোকে অ্যাকসেপ্ট করা হয়েছে। কিছুটা যতটুকু বুঝতে পারছি আমরা, যে বাংলাদেশের যে আর্মি চিফ অন্তত তিনি হি হ্যাজ বিকাম অ্যাওয়্যার এন্ড হি ইজ আন্ডারস্ট্যান্ডিং দ্য গ্র্যাভিটি অফ দ্য সিচুয়েশন এন্ড ইট হ্যাজ গ্লোবাল ইমপ্লিকেশনস। নিশ্চয়ই অন্য দেশেরাও যারা ভারতবর্ষের নতুন ভাবে চিন্তা করছে, তারাও নিশ্চয়ই এসে পড়েছে, এবং সেই চিন্তাধারাটা কিন্তু রিফ্লেক্ট হচ্ছে না সিভিলিয়ান গভর্নমেন্টের মধ্যে। দোজ হু আর রানিং দ্য শো, তারা এইটার উপরে কোনো বিশেষ তারা দেখতে পাচ্ছি না যে তারা খুব একটা ইম্পর্টেন্স দিচ্ছে এটাকে। তো এর ফলে মঞ্জুরুল হক, এর ফলে বাংলাদেশ কিভাবে কি ধরনের মানে এফেক্টেড হতে পারে? কারণ পরিস্থিতি আমরা দেখছি যে ভারতে বেশ কিছু বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে ভারতের গণমাধ্যমগুলো খবর প্রকাশ করেছে। এই ব্যাপারে যদি একটু বলতেন। তার জয়ন্ত মঞ্জুরুল হক, আপনার কাছে আসার আগে এই ভারতে যেসব বাংলাদেশিদেরকে আটক করা হয়েছে তাদের পরিচয় কি জানা গেছে? তারা কারা, তারা কেন সেখানে গিয়েছিল, এই বিষয়ে কি আমরা জানতে পেরেছি কিছু? না, নিশ্চয়ই জিজ্ঞাসাবাদ হচ্ছে এবং নিশ্চয়ই ইন্টেলিজেন্স ব্যুরো এটা নিয়ে খোঁজ খবর করছে। জি জি, মঞ্জুরুল হক, যতটুকু আমরা জানতে পারি যে অনেক সময় এখন ধরুন যে আমরা চাই বা না চাই, আমাদের চাওয়া না চাওয়ার উপরে কোনো কিছু তো নির্ভর করে না। আমরা চাই বা না চাই, ধরুন ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলো, একেবারে সরাসরি যুদ্ধ, কনফ্রন্টেশন একদম শুরু হলো। যুদ্ধ শুরু হলে যেটা হবে সেটা হলো, বাংলাদেশের ক্ষেত্রে যেটা ঘটবে সেটা হলো যে এখন সামাজিক মাধ্যমের বাড়বাড়ন্ত হওয়াতে যেটা হয় যে ডিসইনফরমেশনটা খুব বেশি হয়। ডিসইনফরমেশন বিভিন্ন মাধ্যমে হতে পারে, সামাজিক মাধ্যমে খুব বেশি হয়, কারণ এখানে লায়াবিলিটি থাকে না। তো আমি একটা বাজে খবর দিয়ে বা একটা মিথ্যা খবর দিয়ে 2 মিনিট পর সেটা ডিলিট করে দিলাম, কিন্তু সেই 2 মিনিটের ভিতরে যে ক্ষতিটুকু হওয়ার সেটা কিন্তু ঘটে যায়। তো এরকম কিছু ঘটলে বাংলাদেশে এর একটা রিপারকেশন হবে। রিপারকেশনটা এরকম হবে, মিছিল মিটিং হলো, ভাঙচুর হলো, এমনকি এমনও হতে পারে যে এখানকার র্যাডিক্যালিস্টরা হয়তো ইন্ডিয়ান বর্ডারের দিকে একটা লং মার্চও করতে পারে। আর যদি এরকম হয় যে ভারতের বিভিন্ন জেলায়, ধরুন মুর্শিদাবাদ বা মালদা বা এরকম কোন জেলায় যদি স্লিপার সেল সক্রিয় হয়ে ওঠে, তো সেই ক্ষেত্রে ভারতকে এখানেও তাদেরকে কিন্তু শক্তি প্রয়োগ করতে হতে পারে। তো সেই শক্তি প্রয়োগ করতে হলে সেটাকেও এক ধরনের যুদ্ধ হিসাবে কিন্তু ট্রিট করা যেতে পারে। যে বাংলাদেশ থেকে স্লিপার সেল এসে এখানে অ্যাক্টিভ হচ্ছে, বাংলাদেশের থেকে একটা মিছিল এসে বর্ডারে এসে লং মার্চ করে যুদ্ধ থামানোর কথা বলছে, বা মুসলিম ভাইদেরকে না মারা হয় এইসব কথা বলছে, বা কাশ্মীরে মুসলিমদের উপরে যেন গুলি না চালানো হয় এইসব কথা বলছে। এখন ধরুন গাজাতে যে ঘটনাটা ঘটছে, আমরা এখান থেকে বিশাল মিছিল করছি, কয়েক হাজার কয়েক লাখ লোকের মিছিল করছি, আমরা তো জানি যে কিছু করতে পারবো না। আমরা তো গাজায় যেয়ে কিছু করতে পারবো না, ইসরায়েলে যেয়ে আমরা কিছু করতে পারবো না, তারপরেও কিন্তু আমরা করছি। আমরা বাটার দোকান লুটপাট করছি, আমরা এই বিভিন্ন ইহুদির কথা বলে পেপসির দোকান, কোকের দোকান ভাঙচুর করছি, আমরা তারপরে ওই যে বিভিন্ন ফাস্টফুডের দোকানগুলো ভাঙচুর করছি, আমেরিকান বা এগুলো ইহুদি মনে। তো এই ঘটনাগুলো পাকিস্তান যদি কোনো কারণে যুদ্ধটা শুরু হয়, এই ঘটনাগুলো বাংলাদেশে আবার ঘটবে।
সেই ঘটনাগুলো ঘটলে সরকার সেটাকে হ্যান্ডেল করতে পারবে বলে আমি বিশ্বাস করি না, কারণ সরকার মবকে আজ পর্যন্ত হ্যান্ডেল করতে পারেননি। গত 9 মাস ধরে যে মব ভায়োলেন্স হচ্ছে, গত 10 দিন আগেও আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন আর মব ভায়োলেন্স করতে দেওয়া, মবকে বাড়তে দেওয়া হবে না। আর শব্দটি আর বাড়তে দেওয়া হবে না মানে এতদিন বাড়তে দিয়েছি, হ্যাঁ, এটা প্রমাণ করে যে এতদিন আমরা বাড়তে দিয়েছি, এতদিন ছাড় দিয়েছিলাম, আর ছাড় দেওয়া হবে না। এই বিষয়টি বলার পরের দিনই কালকে একটি সেলুন ভাঙা হয়েছে, যেই সেলুনটিতে সাইনবোর্ড লেখা ছিল যে এখানে মুক্তিযোদ্ধাদের চুল কাটা হয় বিনা পয়সায়। এবং এই ভদ্রলোক এর বাবা দাদা 14 পুরুষ 1971 সাল থেকে এই সেলুনটি এইভাবে চালান এবং মুক্তিযোদ্ধাদের চুল কাটেন কোনো পয়সা ছাড়া। এই সেলুনটি ভাঙা হয়েছে। এই সেলুনটির ভিতরে শেখ হাসিনার ছবি ছিল, বঙ্গবন্ধুর ছবি ছিল, অন্যান্য ছবি ছিল, তারপরে হিন্দু দেবদেবীদের ছবি ছিল, সবগুলো এনে মাটিতে ভাঙা হয়েছে। এই মব ভায়োলেন্সটা ঘটলো কিন্তু গতকালকে। এখন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি একজন আর্মির প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল, তিনি আমাদের মতো এলিতেলি কোনো লোক নন, আমার সাধারণ কোনো মানুষ নন। তিনি একজন প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল, তিনি যদি বলেন যে আর মব বাড়তে দেওয়া হবে না, আমাদেরকে বিশ্বাস করতে হয় যে হ্যাঁ ঠিক আছে উনি মব বাড়তে দেবেন না। কিন্তু আমরা দেখছি, চোখের সামনে দেখছি যে উনি মবকে কন্ট্রোল করতে পারছেন না। ইন দ্যাট সেন্স আমি বলছি যদি পাকিস্তান ভারত সরাসরি যুদ্ধ শুরু হয়, সেক্ষেত্রে বাংলাদেশে এই মব ভায়োলেন্সটা ঘটবে। বাংলাদেশে হিন্দুদের বাড়িঘরদের উপরে আক্রমণ হবে, সংখ্যালঘুদের উপর আক্রমণ হবে। সেইটা বাংলাদেশের সরকার কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবে আমি সন্দিহান, যথেষ্ট সন্দিহান। সুতরাং বাংলাদেশ সেভাবেও কিন্তু এই ধরনের একটা প্রক্সি ওয়ারের ভিতরে জড়িয়ে যেতে পারে। প্রক্সি ওয়ার নিয়ে আমি আগেও কথা বলেছি, সেটা আজকে এখন কথা বলবো, কিন্তু তার আগে ভারত বাংলাদেশ সীমান্ত সিল করার আগে জয়ন্ত রায় চৌধুরী অনেকেই যারা উগ্র ধর্মীয় বিশ্বাসী এরকম মানুষরা মুর্শিদাবাদ ওই অঞ্চলগুলোতে গিয়েছে, এবং আপনি জানেন যে 7 সিস্টার্স নিয়ে তারা বেশ হুমকি ধামকি দিয়েছিল, চোখ রাঙানি দিচ্ছিল, নানানভাবে উত্তেজনামূলক কথাবার্তা তারা বলেছিল। আপনাদের কি মনে হয় তাদের একটি অংশ এরই মধ্যে ভারতের ওই অঞ্চলগুলোতে অবস্থান করছে? করতে পারে, সেটা একটা ভয় সবসময় থাকে, এবং সেটা নিয়ে নিশ্চয়ই আমাদের ইন্টেলিজেন্স ব্যুরো এবং স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোগুলো এটা নিয়ে গবেষণা করছে। যাদের পিক আপ করা হয়েছে তাদের অবভিয়াসলি আন্ডার ওয়াচ বেশ কিছুদিন রাখা হয়েছিল, তারপরেই তাদের পিক আপ করা হয়েছে। কারণ একটা লোককে তো এমনি এমনি ওঠানো যায় না, তাকে আগে বুঝতে হয় যে সেই লোকটা আদৌ কিছু গন্ডগোল করছে কিনা, সে বিদেশি কিনা প্রথমত। কারণ কাউকে তো দেখে বোঝা যাবে না যে সে বাংলাদেশি না ভারতীয়, সব তো আমাদের তো ডিএনএ এক। সেই জন্য যে যাই বলুক, তো সেইভাবে বোঝা যায় না। তো সেই ফলো করে তাদেরকে অনেকদিন ধরে চিন্তা করে এটা করে। আর আমি দেখেছি, আমি তো 3 বছর কলকাতায় পোস্টেড ছিলাম, সেই সময় আমি দেখেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এ ব্যাপারে কিন্তু খুব সক্রিয়, খুব ভালো কাজ করে। ওয়েস্ট বেঙ্গলের গোয়েন্দা ডিপার্টমেন্ট যথেষ্ট ভালো কাজ করে, এবং তারা কোথায় গেলেন জয়ন্ত দা? আপনার নেটওয়ার্কটা আজকে খুবই খারাপ। জয়ন্ত দার কথা তো শুনতে পাচ্ছে না। তারা টার্ন রাউন্ড করে। না, জয়ন্ত দা চলে গেছে। মঞ্জুরুল হক, এই যে আমাদের ডিএনএ এক, হ্যাঁ, তারপরও আমরা যে এই শত্রুতামূলক আচার আচরণের মধ্যে আছি, এর তো কোনো শেষ নাই, সীমা পরিসীমাও নাই। এটা একটা বিরাট ঐতিহাসিক গবেষণারও বিষয়, সেদিকে এখন না যাই। কিন্তু যদি ভারত পাকিস্তান যুদ্ধে যেভাবে করে এখন জড়াচ্ছে, আমার মনে হয় যেভাবে করে এখন জড়াচ্ছে সেটি অব্যাহত থাকলে আমার তো ধারণা বাংলাদেশ থেকে অনেকেই যাবে পাকিস্তানের হয়ে যুদ্ধ করতে। কারণ এরই মধ্যে অনেক এরকম ঘোষণা দিচ্ছে, অনেকে পাকিস্তানে কি আফগানিস্তানে গিয়েছিল যুদ্ধ করতে, অনেকে ফিলিস্তিনে গিয়েছিল যুদ্ধ করতে। আপনার নিশ্চয়ই সেগুলো মনে আছে। তো পরিস্থিতিটা কোন দিকে যাবে?
হ্যাঁ, সেটা যেতে পারে। সেটার কথাই বলছি যে আমাদের এখানে যুদ্ধ পাকিস্তান হবে, যুদ্ধ হবে লাইন অফ কন্ট্রোল কেন্দ্রিক বা পিওকে কেন্দ্রিক। যদি যুদ্ধ হয়, সেই যুদ্ধটার আঁচ আমাদের এখানে লাগার কোনো কথা না আইনত এবং জিও মানে ভৌগোলিক কারণে আমাদের এখানে লাগার কথা না। কিন্তু তারপরেও দেখা যাবে যে আমাদের এখানে একটা অস্থিরতা হচ্ছে। এই অস্থিরতাটা সামলানোর জন্য সরকার যথেষ্ট রকম আন্তরিক নন। আমরা যেটা গত 9 মাসে সরকারের কর্মকাণ্ড দেখেছি, তাতে এই ধরনের মব ভায়োলেন্স, মব ক্রিমিনাল, মব জাস্টিস যেটাই বলি না কেন আমরা, তারা এটাকে বরং উস্কে দিচ্ছেন, তারা এটাকে ব্যবহার করছেন নিজেদের স্বার্থে। যে তারা নিজেরা সরাসরি কাউকে কিছু করছেন না, পাবলিককে ব্যবহার করলে বলা যায় যে এটি উচ্ছৃঙ্খল জনতা করেছে। হ্যাঁ, এটা তখন আর কোনো আইন প্রয়োগকারী সংস্থা, ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টকে তখন আর দোষ দেওয়া যায় না, বলা যায় যে এটা উচ্ছৃঙ্খল জনতা। এই মবটা এটা হবে বাংলাদেশ থেকে পাকিস্তানে যাওয়ার জন্য চেষ্টা করা হবে। গজওয়াতুল হিন্দ বলে ঘোষণা দিয়ে মিছিল টিছিল হবে, গজওয়াতুল হিন্দ কায়েম করব, ভারতকে দখল করব। এটা তো আমাদের একজন উপদেষ্টা সেই আগস্ট মাসেই দিয়ে দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গের এক অংশ, ত্রিপুরার এক অংশ, মিজোরাম এবং এই নিয়ে মেঘালয় নিয়ে বিশাল একটা ম্যাপ তৈরি করেছিলেন যে এইটা হবে বাংলা। এটা কায়েম না হওয়া পর্যন্ত বাংলাদেশ পুরোপুরি স্বাধীন নয়। তো পরবর্তীতে উনিও এরকম 2-1 দিন পরে পোস্ট সরিয়ে নিয়েছিলেন। কিন্তু এই জিনিসগুলো তো সার্কুলেট হয়েছে, এটা তো বিশ্বময় সার্কুলেট হয়েছে যে বাংলাদেশের সরাসরি সরকারের সঙ্গে জড়িত এরকম লোকজনও ভাবছে যে এই অংশগুলো তারা নিয়ে নেবে। কোন সাহসে ভাবছে? আপনি এরকম করে বললে তো ভুল হবে, কারণ আপনাকে তো বলতে হবে মাস্টার মাইন্ড বলেছিলেন। মাস্টার মাইন্ড না বললে তো বোঝা যাবে না। মাস্টার মাইন্ড বলেছিলেন। মাস্টার মাইন্ড নিজেও একজন আসলে বলির পাঠা। মাস্টার মাইন্ড, আসল মাস্টার মাইন্ড আর এক মাস্টার মাইন্ডের উপরে বিষয়টি চাপিয়ে দেওয়ার জন্য তাকে মাস্টার মাইন্ড বলেছিল, এটা সবাই জানে। যাই হোক, এখন 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 ঘটনাটা হলো যে এই যে আমি পাকিস্তান চলে যাব যুদ্ধ করার জন্য, হ্যাঁ, বা ভারতকে দেখে নেব, এই ধরনের যে অ্যালার্জিগুলো যদি সরকার হ্যান্ডেল করতে ব্যর্থ হয়, তাহলে এখানেও এনার্কি হবে, এবং এনার্কি হলে ভারতকে বাধ্য হয়ে এদিকেও নজর দিতে হবে। জয়ন্ত রায় চৌধুরী, এই জায়গাটাতে আমি আসতে চাচ্ছিলাম। আমরা শুরু থেকেই দেখছি এই 5ই আগস্টের পর এই সরকার তারা একটা নানান ভাবে একটা উস্কানিমূলক আচার আচরণ করছে। জয়ন্তদা কেন বারবার চলে যাচ্ছে আমি বুঝতে পারলাম না। জয়ন্তদাকে যদি না পাই তাহলে মঞ্জুর ভাই আপনি কিন্তু উত্তরটা দিবেন আর কি। হ্যাঁ, যে আমরা বারবার করে দেখছি যে এই সরকার শুরু থেকেই পায়ে পা লাগিয়ে ঝগড়া করার চেষ্টা করছে ভারতের সঙ্গে। কখনো তারা বলছে যে 7 সিস্টার্স দখল করে নেবে, কখনো তারা বলছে গৃহযুদ্ধের, ওই যে মাস্টার মাইন্ড গৃহযুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেছে। হ্যাঁ, কখনো তারা বলছে চোখে চোখ রেখে কথা বলবে। নানান ভাবে ভারতকে উত্তক্ত করার চেষ্টা করেছে। ভারত এক ধরনের খামোশি হয়ে আছে আর কি। হ্যাঁ, এখন যে ভারতের আদার ফ্রন্টে যে উত্তেজনা, সেই উত্তেজনার সঙ্গে আমাদের এই ফ্রন্টের উত্তেজনা, এই সব মিলিয়ে পুরো অঞ্চলটিকেই আমরা যেটা শুনতে পাচ্ছি যে এখানে একটা সুপার পাওয়ারদের একটা তাদের অনেক রকম কি বলবো প্রভাব, তাদের অনেক হিসাব নিকাশ। এদিকে আরাকান, হ্যাঁ, ওইদিকে আমেরিকা বসে আছে, ওইদিকে রাশিয়ার যুদ্ধ জাহাজ আমাদের পোর্টে এসে বসে আছে। সব মিলিয়ে বাংলাদেশ একটা কুরুক্ষেত্র হতে যাচ্ছে কিনা, বাংলাদেশের ভূমি যুদ্ধক্ষেত্রে পরিণত হতে যাচ্ছে কিনা? যাচ্ছে। আমি এটা আমার একটা লেখায় বলেছিলাম যে আগে আমরা বলতাম যে আগুন নিয়ে খেলছি। তো সেই আগুনগুলো ছিল হচ্ছে কাঠের চুলোর আগুন বা স্টোভের আগুন কিংবা ইলেকট্রিক হিটারের আগুন। এখন আমরা যে আগুনটা নিয়ে খেলছি সেই আগুনটা হচ্ছে বয়লারের আগুন, অর্থাৎ জ্বলন্ত বয়লারের আগুন নিয়ে আমরা খেলা করতে চাচ্ছি। আমাদের এখানে চিটাগং এর নিম্নাঞ্চল জুড়ে, কক্সবাজার থেকে শুরু করে শিলখালি থেকে শুরু করে সমস্ত জায়গায় মানে মিয়ানমার সরকার, আরাকান আর্মি, রাখাইন স্টেট, চীন কুকি স্টেট, এইসব নিয়ে মিজোরামকে এক্সপ্যান্ড করা, ত্রিপুরা থেকে মাত্র 22 কিলোমিটার হচ্ছে সমুদ্রপথ, ত্রিপুরার থেকে ওগুলো এক্সপ্যান্ড করা, সবকিছু মিলিয়ে এখানে যে খেলাটা চলছে সেই খেলায় বিশ্বের
4টি সুপার পাওয়ার ইনভলভ ইতিমধ্যে। ভারত তো আছেই, চায়না আছে, রাশিয়া আছে, আমেরিকা আছে। তো এই যে সবাই যে খেলছে, আমাদের বোঝা উচিত যে এই সুপার পাওয়ারদের কাছে এদের তুলনায় আমাদের শক্তি কতটুকু, আমাদের অবস্থানটা কোন জায়গায়। নাম্বার বাচ্চা, হ্যাঁ, আমাদের অবস্থানটা কোন জায়গায়, আমাদেরকে কে সাপোর্ট দেবে? কেউ না। আমাদের সবচেয়ে বড় সাপোর্টের জায়গাটা হচ্ছে ভারত। 4200 কিলোমিটারের উপরে তার সাথে আমার সীমান্ত। তো সে যদি আমার বড় শত্রু হয়ে যায়, তাহলে তো আমাকে তুরস্ক, মিডল ইস্ট থেকে এসে আমাকে সাপোর্ট দিতে পারবে না, চীন আমাকে সাপোর্ট দিতে আসবে না। কারণ চীনের মিয়ানমারে বিলিয়ন বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট, সে আসবে না। তো আমাদের ওই প্রথম যে কথাটাই আসছি, যে আপনি যেটা বলছেন যে বাংলাদেশ কেন পায়ে পা দিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করছে। তো এটা তো শুরু করেছিলেন আমাদের ডক্টর ইউনূস। উনি ক্ষমতা গ্রহণ করার আগেই উনি ফ্রান্সে বসে উনি যে ভাষণটি দিয়েছিলেন, সেখানেই উনি বলেছিলেন ভারত যেন আমাদের দিকে শত্রুতামূলক ভাবে না তাকায়, তাহলে আমরা ভারতের 7 সিস্টারও কিন্তু অস্থির হয়ে উঠবে। উনার এই কথাটা বলাটা কিন্তু ফর নাথিংও না, উদ্দেশ্যহীনও না। এটা বুঝতে হবে যে ক্ষমতাটা চালাচ্ছেটাকে। বাংলাদেশের ক্ষমতা বেসিক্যালি রয়েছে সেনাবাহিনীর হাতে। সেটা হচ্ছে মাসল পাওয়ারটা সেনাবাহিনীর হাতে, আর টেকনিক্যাল পাওয়ারটা জামাত নেতৃত্বে ইসলামিস্টদের হাতে। ডক্টর ইউনূস হচ্ছে এখানে একজন স্পোকসম্যান, কোট আনকোট। ডক্টর ইউনূস হচ্ছেন একজন স্পোকসম্যান। তিনি স্মার্ট, ভালো ইংরেজি বলেন, ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় ফেমাস, পৃথিবীর সব দেশ তাকে চেনে। তার বাড়িতে পুরস্কার দিয়ে একটি রুম ভর্তি হয়ে গেছে, এমন কোন পুরস্কার নেই পৃথিবীর যা তিনি পাননি। সুতরাং এরকম একটি ফেজকে সামনে রেখে নেপথ্যে সরকার চালাচ্ছে বাংলাদেশের র্যাডিক্যাল ইসলামিস্টরা, এবং তাকে সহায়তা করছে, মাসেল পাওয়ারটা দিচ্ছে বাংলাদেশের আর্মি। সুতরাং এই যে র্যাডিক্যাল ইসলামিস্টরা, এদের সবচেয়ে জনপ্রিয় স্লোগান কোনটা? এদের সবচেয়ে জনপ্রিয় স্লোগান হচ্ছে ভারত বিরোধিতা করা। এদের রাজনীতির একেবারে ক্রিম পয়েন্ট হচ্ছে এন্টি ইন্ডিয়ান ক্যাম্পেইন। সেটা ইন্ডিয়ার সরকারে বিজেপি থাকুক, কংগ্রেস থাকুক, বা ওই আম আদমি পার্টি থাকুক, কিছু যায় আসে না। এদের প্রথম কথাই হচ্ছে এন্টি ইন্ডিয়া ক্যাম্পেইনটা হচ্ছে এদের রাজনীতির মূল সূত্র। তো সেই রাজনীতিটাকে করানোর জন্য যদি জামাত ভারতের কথা বলে, এটা সবাই জানে যে হ্যাঁ তারা বলছে। ইসলামিক অন্য একটা দল যদি বলে, এটা সবাই জানবে যে হ্যাঁ তারা বলছে। কিন্তু যখন খোদ ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, নোবেল লরিয়েট, তখন কিন্তু বিশ্ব এটাকে অন্যভাবে চিন্তা করবে, যে উনি তো খারাপ কথা বলা বা হালকা কথা বলা লোক নন, উনি তো একজন লার্নেড পার্সন, উনি আমেরিকাতে দীর্ঘদিন ধরে অধ্যাপনা করেছেন, এতগুলো পুরস্কার প্রাপ্ত লোক। ইন দ্যাট সেন্স ডক্টর ইউনূসকে ওরা এই কথাটা বলার জন্য বাধ্য করেছে। এবং উনি ওটা বলার পরের থেকে যেটা ঘটছে, যে পালের গোদা যদি ওই কথাটা বলে, তাহলে বাকি যে চেলা চামুন্ডারা আছে এরা তো কোরাস গাইবেই। তারা এখন কোরাস গাইছে। তারা যখন সকালবেলা উঠে একবার ভারত বিরোধিতা করে, দুপুরে করে, বিকালে করে, রাতের বেলা আবার চিঠি লেখে, দাদা 50,000 টন চালের কথা ছিল তা তো পাঠালেন না, 24,000 টন পাঠানো হয়েছে, এখনো 26,000 টন বাকি। দাদা এই যে আলু তো পাঠালেন না, পেঁয়াজ তো পাঠালেন না, আমাদের এখানে তো মানুষ না খেয়ে মরে যাচ্ছে। এটা রাতের বেলা গোপনে কথা হয়। আবার সকালবেলা যখন ঘুম থেকে উঠেই লাড়কে লেঙ্গে পাকে ভারত, গজওয়ায়ে হিন্দ। এটা হচ্ছে ওই কমন অভ্যেস হয়ে গেছে। এই কমন অভ্যেসটা আমাদের এই ধরনের লার্নেড পিপলদের হওয়া উচিত ছিল না। আমাদের যারা সরকার চালাচ্ছে, এইসব বিশিষ্ট সব শিক্ষিত মানুষজন, এবং প্রত্যেকেই অনেকেই এদের ভিতরে ডক্টরেট ডিগ্রিধারী, এদের কাছে এই জিনিসটা উচিত ছিল না, কিন্তু আনফরচুনেটলি তারা এটা করেছে। আবার পরক্ষণেই বলেছেন, ভারতীয় সংবাদ মাধ্যমের কাছে বলেছেন, ভারত আমাদের চারপাশ দিয়ে ঘেরা, ভারতের সঙ্গে সম্পর্ক ভালো না করা ছাড়া আমাদের তো উপায় নেই, আমাদেরকে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতেই হবে। হ্যাঁ, এটা আমরা পিটিআই কে বলছি, উনি পিটিআই কে বলছেন এটা। আবার যখন বাংলাদেশের সংবাদ মাধ্যম আসছে, তখন বলছে ভারতকে আমরা দেখে নেব, 7 সিস্টারকে আমরা দেখে নেব, আমরা চীনকে বলছি যে আমরা হচ্ছে এই এলাকার গার্ডিয়ান অব দ্য ওশান। কেন আপনি গার্ডিয়ান অব দ্য ওশান কিভাবে, আর 7 সিস্টার ল্যান্ডলক কিভাবে? 7 সিস্টার কি হলদিয়া বন্দর দিয়ে ওরা সমুদ্রে যেতে পারে না? এটা তো সবাই জানে। এটা একজন বাস চালক, টেম্পু চালকও জানে যে 7 সিস্টারের লোকজন কলকাতা হলদিয়া বন্দর ব্যবহার করে সমুদ্র যেতে পারে। তা আপনি এটা কেন বলছেন? এটা বলছেন প্রভোগ করার জন্য। এটা প্রভোগ করে চীনকে আপনি এখানে ডাকবেন,
ভারতকে ভয় দেখাবেন যে দেখো চীন আমার পাশে আছে। এই খুব ডার্টি গেম এবং কাঁচা কাটি শুধু না, কাঁচা খেলা এগুলো। এখন আমার যেটি প্রশ্ন জয়ন্ত রায় চৌধুরী, এই যে মঞ্জুরুল হক যেটি বললেন, এই গেম খেলে বাংলাদেশের কি লাভ, আমার দেশের মানুষের কি লাভ? না, কোনো লাভ নেই। এটা উনি যেটা বললেন একদম সঠিক কথা বললেন। এটা অ্যাকচুয়ালি একটা এক্সিস্টেনশিয়ালিস্ট প্রবলেম ফর মুসলিম লীগের ছিল প্রথম থেকে, যেটাকে এখন পাকিস্তান আর্মি টেক ওভার করেছে এই ব্যাপারটা। যে হাউ ডু ইউ এক্সপ্লেইন টু দ্য সিটিজেন যে কেন দুটো দেশ আলাদা হয়ে গেছে, কেন ভারতবর্ষর পার ক্যাপিটা ইনকাম আজকে $3000 কাছে এসছে এবং পাকিস্তানের $1200 আটকে গেছে। হাউ ডু ইউ এক্সপ্লেইন ইট? সো সেখানে when you say কি না আমরা, এবং আপনি বাংলাদেশকে বাদ দিতে পারবেন না, আমাদের ক্যাপিটাল ইয়ে হচ্ছে গিয়ে $2700। আপনারা যথেষ্ট ভালো করেছেন, কিন্তু সেই ভালোটা তো ওরা চাইছে না। ওরা দে আর টেলিং ইউ যে ইউ আর ডিফারেন্ট ফ্রম ইন্ডিয়া, আপনারা আলাদা লোক এবং আপনারা আলাদা হয়ে আপনাদের থাকতে হবে, ইন্ডিয়ার সঙ্গে একটা যুদ্ধ করতে হবে, একটা ঝগড়া করতে হবে, তাহলে পরেই আপনারা ভালো থাকবেন। সেই কথাটা যদি না বলে তাহলে ওরা কি করে রাজত্ব করবে? কেন আপনি ওদের ভোট দেবেন? যদি আওয়ামী লীগ বলে থাকে, যেমনি শেখ মুজিবুর রহমান প্রথম কোথায় বলেছিলেন যে আমরা ভারতবর্ষের সঙ্গে ট্রেড করবো, যখন পাকিস্তান বলছিল ভারতবর্ষের সঙ্গে ট্রেড করব না, তখন তারা বলে যাচ্ছিল বারবার যে না আমরা ভারতবর্ষের সঙ্গে ট্রেড করব। তো এই জিনিসটাই ওরা চায় না যে ভারতবর্ষের সঙ্গে নর্মাল রিলেশনশিপ থাকুক। নর্মাল রিলেশনশিপ থাকলে পরে তো ওদের যে মিথ্যে কথাটা বলে যাচ্ছে বারবার যে আমরা আলাদা, ভারতীয়রা আলাদা, তাহলে সেটা that will dissolve in 2 minutes. That is the whole thing. They want to breach the relationship. সেই জন্য দাদা কথা ভেঙে যাচ্ছে আপনার। কিনতে হচ্ছে কারণ পাকিস্তান দিতে পারছে না। অন্য জয়ন্ত দা কথা ভেঙে ভেঙে যাচ্ছে। যে মঞ্জুরুল হক, এখন এই যদি হয় অবস্থা, তাহলে আমরা আমাদের বাংলাদেশের লাভটা কি, কিংবা ডক্টর ইউনূস এবং তার সরকার কেন এই কাজগুলো করছেন, যেটি আমার দেশের জন্য একটা পোড়ামাটি নীতি বলা চলা যেতে পারে, রাইট? আমরা এই সংঘর্ষকে ইনভাইট করে নিয়ে আসছি, আমরা ক্ষেত্র প্রস্তুত করে দিচ্ছি, কাদের জন্য, কি স্বার্থে? এখন ঘটনাটা হলো যে এটা যদি রাজনীতিবিদ আর ব্যুরোক্রেটদের ভিতরে একটা পার্থক্য আছে মোটা দাগে। ব্যুরোক্রেটরা হচ্ছে ক্যারিয়ার ব্যুরোক্রেটরা তার ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়া কারো কাছে জবাবদিহি করতে হয় না। আর পলিটিশিয়ানকে জবাবদিহি করতে হয় তার দলের কাছে, তার দলের বিভিন্ন শাখার কাছে, এবং তার যে অঞ্চলে সে সেখান থেকে নির্বাচিত হয়েছে সেই জায়গার জনগণের কাছে। তো একজন ক্যারিয়ার ব্যুরোক্রেট এবং একজন পলিটিশিয়ানের এই যে মোটা দাগের পার্থক্যটা, সেটাই হচ্ছে আমরা গত 9 মাস ধরে দেখছি। এরা যারা এখানে আমাদের এখানে শাসন চালাচ্ছেন, এরা কিন্তু কেউ তো পলিটিশিয়ান না, এরা ব্যুরোক্রেট, এরা এনজিও কর্তা। এরা এনজিও চালিয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠান চালিয়েছেন, এদেরকে কাউকে জবাবদিহি করতে হচ্ছে না। তো যেহেতু আমাকে জবাবদিহি করতে হচ্ছে না জনগণকে, সেহেতু আমি আমার স্বার্থটাই দেখব। জনগণের স্বার্থটা দেখার তো আমার এখানে কোনো দায় পড়েনি। জনগণের স্বার্থটা দেখার দায় পড়লে ওরা প্রথমেই এসে বলতো যে আমরা 10 মাসের ভেতরে, 8 মাসের ভেতরে, কিংবা 1 বছরের ভেতরে, কিংবা 6 মাসের ভেতরে নির্বাচনের ব্যবস্থা করে আমরা চলে যাব। এটা আমাদের দায়িত্ব না, এটা আমাদের কাজ না, এটা পলিটিশিয়ানদের কাজ। তারা তো সেটা বলেননি। তারা তাদের টাইমটাকে বারবার টাইম পারচেস করছেন, বিভিন্ন ক্লজ দেখিয়ে টাইম পারচেস করছেন, এবং তাদের হাতে হচ্ছে লট অফ ইস্যুস, এক একটা ইস্যুস তৈরি করছেন এবং টাইম পারচেস করছেন। তো যেহেতু তারা টাইম পাস করছেন, সেহেতু এই দেশটি বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হলে বা বাইরের কোনো দেশের দ্বারা আক্রান্ত হলে কি ক্ষতি হবে জনগণের, এই ব্যাপারে তারা কনসার্ন না। তারা কনসার্নটা হচ্ছে তাদের শুধুর ব্যাপারে যে আমরা কতদিন এই ক্ষমতা আঁকড়ে পড়ে থাকবো। এবং আনফর্চুনেটলি আমাদের প্রধান উপদেষ্টা উনি প্রচন্ড রকম ক্ষমতালোভী মানুষ, ক্ষমতা প্রিয় মানুষ। মঞ্জুর ভাই, তারা তো এমনি সময়টা ক্ষেপণ করতে চাচ্ছেন না, কোন একটা উদ্দেশ্য নিয়ে, কোন একটা পারপাস তাদের আছে। সেই পারপাসটা কি? পারপাসটা খুব সহজ। পারপাসটা হচ্ছে বাংলাদেশে
আওয়ামী লীগকে বিদায় করা হয়েছে এবং আওয়ামী লীগের পরে মোটামুটি সেকুলার 25% সেকুলার, 75% হচ্ছে র্যাডিকালিস্ট বিএনপি কে যদি ধরি, বিএনপি কে যদি মাইনাস করে দেওয়া যায়, তাহলে এই দেশটাকে কমপ্লিটলি ইসলামিস্টদের শাসিত একটা দেশ হিসেবে ডিক্লেয়ার দেওয়া যায়, যেটা হচ্ছে তাদের কাছে একটা পারপাস হয়ে এসছে। এই সরকারের কাছে এইটা একটা বড় ইস্যু। যে পার্টিটা গঠিত হয়েছে সেই পার্টির পায়ের তলায় মাটি শক্ত হতে হবে। এই যে বাচ্চারা যে পার্টিটা গঠন করেছে, সবার তো বয়স 25 থেকে 26-এর মধ্যে, 27-এর মধ্যে। এই পার্টিটা জনগণের কাছে ভিত্তি হতে হবে, ভোট পাওয়ার মতন জায়গায় যেতে হবে। জামাত ইসলামী সহ যারা ইসলামিস্ট আছে এরা ভোট পাওয়ার মতো জায়গায় যেতে হবে, তখন এই সরকার নির্বাচন দেবে। সে যে নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না, বিএনপি পরাজিত হবে এবং ইসলামিস্ট শক্তিটা এই দেশের ক্ষমতায় আসবে এবং এটি একটি আফগানিস্তান হবে। ভেরি সিম্পল। তো তার মানে ডক্টর ইউনূস এবং তার সরকার বাংলাদেশকে একটি ইসলামিস্ট রাষ্ট্র কায়েম করার জন্য এসেছেন, এটাই উদ্দেশ্য? অবশ্যই অবশ্যই। তা যদি না আসবেন, উনি সরকারে আসার পরে উনি পাকিস্তানের সাথে আমাদের 53 বছরের আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে, কিন্তু এরকম মাখামাখি তো ছিল না, এত প্রেম প্রীতি তো আমাদের ছিল না কারোর সাথে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের আওয়ামী লীগ আমলেও বাণিজ্য হয়েছে, বিজনেস হয়েছে, বিএনপি আমলেও বিজনেস হয়েছে, আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য হয়েছে। কিন্তু এই রকম ভাবে গলা জড়িয়ে ধরে যে নতুন করে ভাই ফিরে পাওয়া, 53 বছর পরে আমার ভাইকে হারানো ভাইকে ফিরে পেলাম, এই ঘটনাগুলো তো ঘটেনি। তো উনি যে পাকিস্তানের প্রতি গদগদ হয়ে উঠলেন, এটা তো এমনি এমনি না। আর ওনার অনুগামীরা যে এই যে মবকে, বিভিন্ন সংখ্যালঘুদের স্থাপনা ভাঙতে দিলেন, বিশেষ করে হিন্দু সম্পদ তো আছেই, যে মুসলিম যারা সুফিপন্থী, যারা মাজারপন্থী মুসলিম, এদের 84টা মাজার ভেঙে দেওয়া হয়েছে। কেন? কারণটা হচ্ছে যে এখানে মযহাবগত ভাবে তারা সুফিপন্থীরা অনেকটা মুসলমান না, তাদেরকে ডিক্লেয়ার দেওয়া যায় আহমেদিয়াদের মতো, কাদিয়ানীদের মতো, এইভাবে ডিক্লেয়ার দেওয়া যায়। তার মানে একটা রেডিক্যাল ইসলামিস্ট দেশের দিকে নিয়ে যাওয়ার জন্য এদের একটা পরিকল্পনা। একটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগে, হ্যাঁ, মানে এটা জয়ন্ত দা, আমি আপনার কাছে ফিরছি, হ্যাঁ, কিন্তু এটা একটু মঞ্জু ভাইয়ের কাছ থেকে জানতে চাই। ধরেন ডক্টর ইউনূস জীবনে নামাজ রোজা করছেন কিনা আই হ্যাভ ডাউট, হ্যাঁ, কারণ ওনাকে কখনোই আমার অত মানে প্র্যাকটিসিং মুসলমান মনে হয় না, বলতে পারবো না। ধরেন ফরহাদ মাজার, তো উনি তো রীতিমতো ঘোষণা দিয়ে নাস্তিক, রাইট? তো এরকম পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্না, তিনি ছিলেন ঘোর নাস্তিক। তো এরকম নাস্তিক লোকেরা কেন ইসলামিক রাষ্ট্র কায়েম করতে চায়? এটার ভেতরকার অন্তর্নিহিত কারণটা কি? আমি কোনো কুল কিনারা পাই না, আপনার কাছে কি মনে হয়? নাম্বার 1 হচ্ছে হিপোক্রেসি। ইসলামিস্ট দলগুলো হচ্ছে চরমভাবে হিপোক্রেট। আপনি ধরুন যে তাদের ইয়েতে ঘোষণাপত্রে বলা আছে নারী নেতৃত্ব হারাম। তো যখন তারা নারী নেতৃত্ব হারাম বলছে, তখন এট দ্য সেম টাইম তারা কিন্তু বিএনপির সঙ্গে সরকারে, জোট সরকারে, বিএনপির সঙ্গে তারা তখন জোট সরকারে, তাদের তখন 2 জন মন্ত্রী ক্যাবিনেটে, তখন তাদের ঘোষণাপত্রে বলা আছে নারী নেতৃত্ব হারাম, অথচ সেই নারীর পায়ের কাছে বসে তারা সভা সমাবেশ করছে। এর থেকে বড় হিপোক্রেসি তো আর নেই। মোহাম্মদ আলী জিন্নাহ একজন হিপোক্রেট ছিলেন। তিনি পর্ক খেতেন, তিনি বিভিন্ন ধরনের মদ্যপান করতেন, তিনি ওয়াইন থেকে শুরু করে শ্যাম্পেন থেকে শুরু করে এভরিথিং খেতেন। তিনি পাকিস্তানের বাবায়ে কওম। তিনি নামাজ রোজা করতেন না, তিনি ঘোষিত নাস্তিক ছিলেন, ঘোষিত নাস্তিক, তিনি বাবায়ে কওম। এখন এই যে হিপোক্রেসিটা, এই হিপোক্রেসি তো জিন্নাহ করেনি, এই হিপোক্রেসি করেছে হচ্ছে তাদের সেই ইসলামিস্ট দলগুলো, যে একে বাবায়ে কওম বানাতে হবে। এখন বাংলাদেশের ইসলামিস্ট দলগুলো ডক্টর ইউনূসকে মসিহা বানিয়ে দিল। ইনি আমাদের মসিহা। এর মতো জ্ঞান, হ্যাঁ হ্যাঁ, এর মতো জ্ঞান, প্রাজ্ঞতা, এর মতন ওয়ার্ল্ড কানেকশন বাংলাদেশের দ্বিতীয় কোনো ব্যক্তির নাই। সুতরাং ইনি হচ্ছেন আমাদের রেসের ঘোড়া। সেই রেসের ঘোড়াটা দাড়ি রাখুক কি না রাখুক, নামাজ পড়ুক কি না পড়ুক, স্বার্থগত দিক দিয়ে দেখলে তো ওদের কিছু যায় আসে না এতে। ওদের তো এখানে স্বার্থ নিহিত। ওই জন্যই বলছি যে হিপোক্রেসি। তো পাকিস্তানের মতো আমরাও শিখেছি হিপোক্রেসি। পাকিস্তান শুরু থেকে যেভাবে বলেছে, আমরা এখন সেভাবে বলছি। হিপোক্রেট যারা আছে, হিপোক্রেটদের আপনি কি বলবেন? আর
জি, বুঝতে পেরেছি। জয়ন্ত রায় চৌধুরী, এখন আপনি তো বুঝলেন বাংলাদেশের পরিস্থিতিটা কিরকম, আপনি খুব ভালো করে একটু ওয়াকিবহাল আছেন, তবু আমরা একটু জানলাম। এখন ভারত পাকিস্তান যদি যুদ্ধ কি হবে নাকি, কি মনে হচ্ছে? জয়ন্ত রায় চৌধুরী, বলুন। ভারত পাকিস্তান কি যুদ্ধ হবে নাকি? না, আমার মনে হয় না যুদ্ধ হবে। তবে শান্তি এবং যুদ্ধের মধ্যে অনেকগুলো স্তর আছে। কোনো একটা স্তরে ভারতবর্ষ হয়তো পাকিস্তানকে একটা শিক্ষা দেওয়ার চেষ্টা করবে, যেটা মজরুল ভাইও আগে বললেন। 10 থেকে 12 দিনের একটা আমরা দেখে এসেছি ব্যবধান থেকেছে একটা অ্যাটাকের পরে ভারতবর্ষ কাউন্টার কিছু করার। তার কারণ নিশ্চয়ই লজিস্টিক্যাল রিজনস থাকে, প্লাস ডিপ্লোম্যাটিক রিজনস থাকে। ইউ হ্যাভ টু প্রিপেয়ার দ্য ওয়ার্ল্ড ফর হোয়াট এভার ইউ আর গোইং টু ডু। এবং অবভিয়াসলি বাকি দেশরা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। সৌদি আরেবিয়া, ইরান, তারা ভারতবর্ষকে নয়, তারা ততটাই ফোন করছে পাকিস্তানকেও। কারণ পাকিস্তানের যে আগে সেই যে যারা মজরুল ভাই বললেন যে আগে যেরকমভাবে পাকিস্তান বলতো দেখো ধরো 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 সবাই আমাকে ধরো, আমার কাছে নিউক্লিয়ার বোমা আছে, এটা কিন্তু খেলনা নয়, আমি কিন্তু ফেলতে পারি। তো সেই ব্ল্যাকমেলটা সবাই পৃথিবীতে সবাই সেটা বুঝে গেছে, দে হ্যাভ গন গ্রোন টায়ার্ড অফ ইট। সো ইনস্টেড অফ নাও কামিং টু ইন্ডিয়া অ্যান্ড টেলিং ইন্ডিয়াকে আপনারা দয়া করে কিছু করবেন না, তারা পাকিস্তানকে ফোন করছে। এবং পাকিস্তানের উপর তাদের এখন কথা বলার রাইটটা একটু বেড়ে গেছে, কারণ পাকিস্তানের এমনই অবস্থা খারাপ। সৌদি আরেবিয়ার কাছে ভিক্ষের বাউল নিয়ে তারা গেছে, তারা ইউএর কাছ থেকে টাকা নিয়েছে, তারা ইরানের কাছ থেকে বিভিন্ন রকমের হেল্প চাইছে, চায়নার কাছ থেকে তো টাকা নিয়েই এসছে। এবং একটা জিনিস সবসময় মনে রাখবেন, চায়না কিন্তু যুদ্ধ টুদ্ধর মধ্যে বিশ্বাসী না। চায়না নিজে যুদ্ধ করলে আলাদা কথা, আদারওয়াইজ অন্য কাউকে যুদ্ধতে কোনোদিন সাহায্য করেনি। 71-এর সময় অনেকবার নিক্সন এবং হেনরি কিসিঞ্জার চেষ্টা করেছে চায়নাকে বলার যে আপনারা কিছু না বর্ডারে কিছু ট্রুপস পাঠিয়ে দিন, তাহলে ইন্ডিয়া ইস্ট পাকিস্তানে যেরকমভাবে ঢুকে আসছে সেরকমভাবে ঢুকবে না। চায়না কোনোদিন কিন্তু কোনো অ্যাকশন নেয়নি এবং তাদের কোনো ইন্টারেস্ট নেই। দে আর ইন্টারেস্টেড অনলি ইন দেয়ার সেলফ ইন্টারেস্ট। ওদের সেলফ ইন্টারেস্ট পাকিস্তানের দুটোই, গোয়াদার পোর্ট এবং যে হাইওয়ে এবং অয়েল পাইপলাইনটা বানিয়েছে গোয়াদার থেকে সিনকিয়াং যাওয়ার, সেটাতে ওদের ইন্টারেস্ট। আমরা যদি কারাকোরাম হাইওয়েকে কোনো রকমভাবে ডিস্টার্ব করি, চায়না উইল সার্টেনলি ইন্টারভিউ। আদারওয়াইজ চায়না হ্যাজ নো রোল টু প্লে ইন দিস কনফ্লিক্ট। চায়না উপর থেকে ওই সিকিউরিটি কাউন্সিল রেজলিউশন একটু ডাইলিউট করবে, দ্যাট ইজ অ্যাবাউট ইট। Nothing more will be done. পাকিস্তান's problem is that ওদের যারা সমর্থন করে এসছে আগে, যারা ওদের টাকা দিয়েছে, তারা আজকে পাকিস্তানকে ফোন করে বলছে যে তোমরা এটা কি করে করছো। সেইটাই হয়ে গেছে পাকিস্তানের সবচেয়ে বড় প্রবলেম, যে জন্যে যে অর্গানাইজেশনটা প্রথমে অ্যাকসেপ্ট করলো যে তারা করেছে, ঘোষণা করলো, খুব গর্বের সঙ্গে তারা বললো, 48 ঘন্টা পরে তারা বললো যে না না আমরা কিছু করিনি, ওটা কে যেন আমার হ্যান্ডেলটাকে হ্যাক করে এই কথাটা বলেছিল। এটা অবভিয়াস যে পাকিস্তান গভর্নমেন্ট তাদের বলেছে তোরা এবার একটু উইথড্র করে, একটু ব্যাপারটা বেশি গরম হয়ে গেছে, ভারতবর্ষ রয়ে গেছে, পৃথিবীর সবাই রেখে যাচ্ছে। তো এই জিনিসটা মুনির, যেটা উনি বললেন যে মুনির আগের থেকে জানান দিয়েছে যে সে এই যে অ্যান্টি ইন্ডিয়া রেটরিকটা শুরু করেছে, তারা চায় তাদের দেশের জয়ন্ত দা আবার আটকে গেছেন। জয়ন্ত দা আবার আটকে গেছেন। মঞ্জুর ভাই, ভারত জয়ন্ত দার বোধহয় কি বলে স্টারলিংক লাগবে। হ্যাঁ জি, এখন যেটি হয়েছে যে বাংলাদেশ ধরেন ভারত পাকিস্তান তারা যুদ্ধ অনেকদিন ধরেই। হ্যাঁ, এই যে জয়ন্তদাকে আমরা পেয়েছি, জয়ন্তদাকে পেয়েছি। জয়ন্তদা বলুন, আপনার স্টারলিংক লাগবে, এলন মাস্কের সঙ্গে যোগাযোগ করতে হবে। জি বলুন। ওই একটা লোক হয়তো 3টে দেশকে এক করতে পারে, এলন মাস্ক। সেই আর কি। যাই হোক, বলছিলাম যে যেটা এই কথাটা যে মুনির was trying to attempt to focus Pakistan's attention, the entire population's attention on India, যাতে তাদেরকে একত্রিত করতে পারে। কারণ পাকিস্তানে এখন দেখতে পাচ্ছেন বালুচিস্তান আলাদা হয়ে যাচ্ছে, পাস্তুনিস্তান আলাদা হয়ে যাচ্ছে, আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ, পাকিস্তানের লোকেরা ক্ষিপ্ত তাদের সরকারের বিরুদ্ধে, চাকরি নেই বাকরি নেই, টাকার দাম, ওদের টাকার দাম প্রচন্ডভাবে পড়ে গেছে, সবকিছুর দাম বেড়ে গেছে, দে আর ইন আ ভেরি ব্যাড শেপ।
পিপল আর আনহ্যাপি, এক্সট্রিমলি আনহ্যাপি। ইনফ্যাক্ট কে যেন বলছে যে হ্যাঁ ভারতবর্ষ যদি জল বন্ধ করে দেয় তাতে আর কি হবে, আমরা তো এমনিতেই জল পাই না, জল ইলেকট্রিসিটি কিছুই তো পাচ্ছি না, তো আমাদের বন্ধ করলেই বা কি আর না বন্ধ করলেই বা কি। দিস আর মেমেজ অন সোশ্যাল মিডিয়া, বাট দে রিফ্লেক্ট পাকিস্তানের লোকেরা কি ভাবছে তার সরকারের সম্বন্ধে, সেইটাকে সেই অ্যাটেনশনটাকে ডাইভার্ট করার জন্য এই পুরো জিনিসটা সেটার জন্যই হয়েছে পেহেলগামটা। কিছুটা বলতে পারেন তারা হয়তো তাদের একটা ক্রুড থিঙ্কিং আছে যে যেহেতু একটা ট্রেন হাইজ্যাক করেছিল বালুচিরা, সেই জন্য নিশ্চয়ই ভারত তার মধ্যে ইনভলভ আছে, তাহলে ভারতের সঙ্গে আমরা একটা কিছু একটা আমরা বদলা লেঙ্গে ভারত সে। তো ভারত তো বলে না, ওরা হিন্দুস্তান বলে, যাই হোক বদলা লেঙ্গে। তো বদলা লেঙ্গে করতে গিয়ে এইটা করেছে, করে গিয়ে এখন আগুনটা বেশি জ্বলে উঠেছে, জ্বলাতে তারা এখন একটু ভয় পাচ্ছে যে কি হবে কি হবে না, দেখা যাক কি হয়। না তারা কোথায় ভয় পাচ্ছে, তারা তো পাল্টা হুমকি দিচ্ছে। ও তো ওদের পাকিস্তান হ্যাজ অলওয়েজ বিন ম্যাক্সিমালিস্ট স্টেট, তারা সবসময় হুমকি দেবে, যখন তাদের কিছু কিছু থাকবে না তখনও হুমকি দেবে। 71-এও তো যখন যুদ্ধে হেরে গেল ঢাকায়, ঢাকা যখন লিবারেট হয়ে গেল, তখনও তো ওখানে ইয়াহিয়া খান বলে যাচ্ছে কি জানো ড্রাঙ্কেন স্টেটে, উই উইল উইন, হাম জিতেঙ্গে। তো ও তো জিতেঙ্গে জিতেঙ্গে সারা জীবন করে এসছে। আপনি চিন্তা করে দেখুন, আজকে যদি ইন্ডিয়ান নেভি করাচি বন্দরকে ব্লকেট করে, পাকিস্তানের $100 বিলিয়ন ট্রেড, ফরেন ট্রেড সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। পাকিস্তান হার্ডলি কোনো জিনিস তৈরি করে, পাকিস্তানের নিজের খাবার মতন জিনিসপত্র পর্যন্ত তৈরি করে না, দে হ্যাভ টু ইম্পোর্ট ইট। ক্যাপিটাল গুডস, গাড়ি সবকিছু ইম্পোর্ট করে। সেই দেশটাতে তো কিছু আসবে না, কিছু যাবে না, তার কি অবস্থান হবে সেটা বুঝতে পারছেন। আমাদের যুদ্ধ লড়ার দরকার নেই, আমরা 4টে জাহাজ যদি দাঁড় করিয়ে দিই করাচি বন্দরের সামনে এবং আমরা একটা ফাতোয়া দিই, ফাতোয়া এই শব্দটাই আমি ইউজ করছি, যে পাকিস্তানের কোনো জাহাজ আরাবিয়ান সি দিয়ে যাতায়াত করতে পারবে না, দ্যাট ইজ এনাফ। ইট ইজ আ ফ্যাক্ট অফ ডে, ইট ইজ আ ফ্যাক্ট অফ লাইফ, যে ভারতবর্ষের নেভি ইজ স্টিল দ্য স্ট্রংগেস্ট নেভি ইন দ্য ইন্ডিয়ান ওশান। তো 2 মিনিটের, এটা তো 2 দিনের খেলা। কিন্তু পাকিস্তান কি একা? পাকিস্তানের সঙ্গে কি আমেরিকা চায়না নেই? আপনি কি মনে করেন পাকিস্তানের সঙ্গে আমেরিকা আছে? আপনি কি কোনো লক্ষণ দেখেছেন? না তাদের তো অনেক, সবাই, আমি তো এখন বুঝি না যে কে কার সঙ্গে আছে, কারণ সবাই এত ডুয়েল রোল প্লে করছে যে খুব বলা মুশকিল যে কে যে কার সঙ্গে আছে। শুনুন, সবসময় আমি আপনাকে আরেকটা কথা বলি, আজকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করেছেন যে ভারত পাকিস্তান সীমান্তে যে গোলাগুলি হচ্ছে এটি নিয়ে ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করেছেন, চিন্তিত আছে, তার বেশি কিছু বলবেন না। আপনি দেখুন, সব দেশই নিজের সেলফ ইন্টারেস্টকে দেখে, আর কিছু দেখে না। চায়না নিজের সেলফ ইন্টারেস্ট, আমরা বোধহয় বাংলাদেশ একমাত্র যারা, আপনারা দেখেন নাই, এটা আলাদা কথা। বাংলাদেশের সরকার সেলফলেস, আমরা হচ্ছে নিঃস্বার্থ। হ্যাঁ, আমরা কখনো আমাদের, আজকে ইউএসএ বাংলাদেশকে ফোর্স করেছে একটা প্যাসেজ দেওয়ার জন্য, যাতে আরাকানে তারা যে মালপত্র দিতে পারে। সবাই আজকে মোটামুটি আপনাদের সরকারের যারা যারা মন্ত্রী বলেন, যা বলেন আপনারা অ্যাডভাইজার, তারা সেটা অ্যাকসেপ্ট করছে। সেটাকে প্রলেপ দিয়েছে যে ইউনাইটেড নেশনস চেয়েছে রোহিঙ্গিয়াদের এড দেওয়ার জন্য, রোহিঙ্গিয়াদের সাহায্য করার জন্য আমরা আরাকান অব্দি একটা ইয়ে করছি। What has Rohingyas got to do with it? রোহিঙ্গারা তো বেচারারা পালিয়ে এসছে, এখানে পালিয়ে আসার পরেও এমনই বোকা লোক তারা আবার মিয়ানমার আর্মির হয়ে আরাকানিজদের সঙ্গে যুদ্ধ করে আসছে। আরসা ইজ ফাইটিং ফর দ্য মিয়ানমার ইজ আর্মি আগেইনস্ট আরাকানিজ। এনিওয়ে, হোয়াট এভার ইট ইজ, এটা তো চাপে পড়ে করছে। বাংলাদেশ তো হচ্ছে মানে সেই যেটা আমাদের আবুল কালাম আজাদ বলে গেছিলেন পাকিস্তানের সম্বন্ধে, সেটা তখন বাংলাদেশের জন্য সত্য হয়ে যাচ্ছে, যে ইট ইজ বিকাম আ প্লে থিং অফ ভেরিয়াস সুপার পাওয়ার্স। একদিক দিয়ে আমেরিকা, একদিক দিয়ে বাংলাদেশের মানুষ কি মনে করে যে যদি 24 না হতো তাহলে বাংলাদেশ ভারত হয়ে যেত। এখন এই যদি তারা মনে করে, এই কি করবেন আপনি বলেন? হ্যাঁ, ভারতবর্ষের তো অনেক মাথা ব্যথা আছে, আর একটা মাথা ব্যথা কেন নেবে বলুন তো? তাও আবার যেখানে এত রকম আর কি বিদ্বেষ। হ্যাঁ মনির ভাই, বাংলাদেশকে আমরা সত্যি ভালোবাসি, আমরা বাংলাদেশের প্রতি একটা সফট কর্নার প্রত্যেক ভারতীয়ের আছে, সে দিল্লিতে থাকুক কি কলকাতা থাকুক কি মাদ্রাজে থাকুক। কিন্তু সেটার কারণ হচ্ছে শেখ মুজিব, সেটার কারণ শেখ হাসিনা, সেটার কারণ বাংলা ভাষা, সেটার কারণ বাংলা গান। আজকেও আমরা সবসময় বলি বাংলা রবীন্দ্রসঙ্গীত বাংলাদেশে যেরকম ভাবে গাওয়া হয়, যেরকম ভাবে চর্চিত হয়, সেরকম ভাবে কোথাও চর্চিত হয় না। তো
তো এই জিনিসগুলো তো আছে, সেটা একটা আলাদা জিনিস। কিন্তু হ্যাঁ, বাংলাদেশের একটা সেগমেন্ট, সব দেশেই কিছু পাগল থাকে, কিন্তু আনফরচুনেটলি আপনার দেশে পাগলরা রাজত্ব করতে লেগেছে। না মঞ্জু ভাই বলেন তো, এইটা এই যে এগুলিকে প্রমোট করা, এই যে ধরেন শিক্ষিত লোকেরা যখন আবার এই ধরনের কথাবার্তাগুলি প্রমোট করে, হ্যাঁ, তখন আপনি কোথায় যাবেন? ধরেন আজকে ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে, নিঃসন্দেহে এতে আমি খুশি নই, কিন্তু ভারত তার পাওয়ার দেখিয়েছে, কিন্তু বাংলাদেশ নাকি ভারতকে ট্রানজিট দিয়েছে, কই বাংলাদেশ তো সেটি বন্ধ করছে না, কারণ এটাও 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 এসেছে এটাও এসেছে আমাদের ঐতিহাসিক পরম্পরা থেকে। আমাদের লেগেসি আছে একটা, পাকিস্তানের লেগেসি। পাকিস্তান স্বাধীন হওয়ার পরে যখনই কোনো সংকট দেখা দিত, খাদ্য সংকট হতো বা কোনো বিশাল সংকট হতো, বা তারা মোকাবেলা করতে পারতো না, জনগণকে 3টা মন্ত্র শেখাতো। পাকিস্তান খতরে মে হ্যায়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে লড়কে লেঙ্গে হিন্দুস্তান। নাম্বার 3 হচ্ছে ये মুসলিম কম মাথা ঝুঁকেগা নেই। তো এই 3টা মাদকের মতো গুলি যদি জনগণকে খাইয়ে দেওয়া হয়, জনগণ তো চিন্তা করে ঠিকই তো, আমরা তো বিশ্বের সেরা কম, এবং আমরা লড়কে লেঙ্গে হিন্দুস্তান, আর আমরা খতরা মে হ্যায়, হিন্দুস্তান আমাদের দিকে খুব বাজেভাবে তাকাচ্ছে। আনফরচুনেটলি আমাদের এখানে এখনকার শাসকরা এই সিলসিলাটা, এই পরম্পরাটা গ্রহণ করেছে। গ্রহণ করে যা কিছু ঘটছে বাংলাদেশে এখন, বাংলাদেশের ডেট ঘটছে, বাংলাদেশের বেকারত্ব ঘটছে, সবকিছু আওয়ামী লীগ সরকার করেছে। যেমন বলছে যে সব সরকার একদম একটা দেশকে ধ্বংস করে দিয়ে গেছে, আবার যা কিছু ঘটছে তখন বলছে যে সবই ভারতকে দিয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনা সরকার বাংলাদেশকে টোটালি ভারতের হাতে তুলে দিয়ে গেছে। কিন্তু মজার ব্যাপারে আপনি খেয়াল করে দেখবেন যে 9 মাসে ভারতের সঙ্গে বাংলাদেশের যতগুলো চুক্তি ছিল, কোনো একটি চুক্তি বাতিলের প্রশ্ন তোলেনি এই সরকার। কোন একটি চুক্তি বাতিলের প্রশ্ন তোলেনি। বলতে পারতো ঠিক আছে যে আদানির সঙ্গে আমাদের বিদ্যুৎ চুক্তিটা আমরা বাতিল করে দিলাম এত ড্যামারেজ দিয়ে, কিন্তু যখন দেখছি যে ড্যামারেজের পরিমাণটা প্রতি মাসে প্রতি বছর যে দেওয়ার যে টাকা তার থেকে 10 গুণ, তখন আবার চুপ হয়ে গেছে। এখন ভারত যখন ট্রান্সশিপমেন্টটা বন্ধ করেছে, তখন আমাদের প্রতি কেজির উপরে $1.2 জায়গায় $3 গুনতে হচ্ছে। $3 গুনতে হওয়ার পরেও যদি আপনি বলেন যে না আমাদের কোনো সমস্যা হচ্ছে না, তাহলে হচ্ছে না। সমস্যা তো আসলে গার্মেন্টস মালিকের হচ্ছে না, ইন্ডাস্ট্রিয়ালিস্টের হচ্ছে না, ইন্ডাস্ট্রিয়ালিস্টের প্রফিট কমে যাচ্ছে। সমস্যা হচ্ছে কার? সমস্যা হচ্ছে যে লেবারের, সমস্যা হচ্ছে তার চাকরি চলে যাচ্ছে, জেনারেল পিপুলের চাকরি চলে যাচ্ছে, হাজার হাজার শ্রমিকের চাকরি চলে যাচ্ছে। তো এই যে চাকরি চলে যাচ্ছে, এদের জন্য তো কনসার্ন কেউ নেই সরকারের ভেতরে। সরকারের ভেতরে যারা কনসার্ন তারা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের জন্য। ইন্ডাস্ট্রিয়ালিস্ট কি করছে জানেন? এখান থেকে বাংলাদেশ থেকে যে কম্পোজিট ইউনিট গুলো ছিল গার্মেন্টস এর, অনেক গার্মেন্টস এর ইউনিট গুজরাট চলে গেছে। ট্রান্সশিপমেন্ট বন্ধ হওয়ার আগে আগেই তারা গুজরাট চলে যাচ্ছে। এই জায়গাটা এখন আর সেফ না। 80s যখন জাফনা যুদ্ধের সময়, তামিল টাইগারদের সঙ্গে যুদ্ধের সময় যখন শ্রীলঙ্কা আনরেস্ট হলো, সেই সময় সমস্ত গার্মেন্টস ফ্যাক্টরি গুলো বাংলাদেশে চলে আসলো সেফ জোন হিসাবে। এখন যখন বাংলাদেশ আনরেস্ট, তখন গার্মেন্টস ফ্যাক্টরি গুলো বা বিদেশি বায়ার গুলো কি করবে? একটা সেফ জোনে যাবে। সেফ জোনটা ওদের কাছাকাছি কোনটা? একটা হলো ভিয়েতনাম, একটা হচ্ছে ভারত। তারা ভারতের আপনি এখন খোঁজ নিয়ে দেখবেন যে ভারতের গুজরাটে প্রচুর নতুন নতুন হাব হচ্ছে, গার্মেন্টস হাব, ফ্যাক্টরি গড়ে উঠছে। আর ভিয়েতনাম তো হচ্ছেই। ভিয়েতনামে 90% তাদের জিডিপি আসে হচ্ছে গার্মেন্টস এক্সপোর্ট থেকে, এবং 90% এক্সপোর্ট তারা করে আমেরিকাতে। আমেরিকার সঙ্গে তো তার এত ভালো একটা রিলেশন। তো আমরা এই জায়গাটা হ্যান্ডেল করতে পারিনি। এটা আমাদের চরম ব্যর্থতা। এটা আমরা যদি এখন যদি জোর গলায় যদি বলি যে না আমাদের কোনো ক্ষতি হচ্ছে না, তাহলে হচ্ছে না, ভালো থাকো। কিন্তু আমি দেখছি যে আগস্টের পর থেকে বাংলাদেশে প্রায় 2 লক্ষ শ্রমিক বেকার, এবং প্রতিদিনই সংখ্যাটা বাড়ছে, প্রতিদিন। তারপরেও যদি বলে যে না ক্ষতি হচ্ছে না, তারা তো বলছে সবজির দাম কম। হ্যাঁ, সবজির দাম কম ছিল, ভর্তুকি দিয়ে কম রেখেছিল ঈদের সময়, রোজার সময়। এখন আর নেই কম। এখন আমি শেষ করব, তো বাংলাদেশের ভবিষ্যৎটি কোন দিকে দেখছেন?
রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত কোনো ভবিষ্যৎবাণী করা যাবে না। খুব নেগেটিভ হয়ে যেতে পারে, পজিটিভ হওয়ার কোনো সুযোগ নেই। একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসলে সেই রাজনৈতিক দলের সাথে অন্যান্য বিশ্বের বিভিন্ন দল কথা বলবে, সাহায্য সহযোগিতা আসবে, ভারত কথা বলবে, ভারতের এই যে এমবার্গো গুলো, স্যাংশন গুলো, এগুলো উঠে যাবে। ক্ষমতায় যেই আসুক, ভারত স্পষ্ট বলে দিয়েছে যে ক্ষমতায় যেই আসুক, রাজনৈতিক সরকার আসলে তাদের সাথে আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করবো এবং বসবো। তো তখন এই খারাপ অবস্থাটা থাকবে না, হয়তো ধীরে ধীরে উন্নতি ঘটবে। আর যতদিন পর্যন্ত সেটা না আসবে ততদিন পর্যন্ত আমাদেরকে খালি বসে বসে কাউন্ট করতে হবে যে আর কতটা খারাপ হতে পারি, আর কতটা খারাপ হবে। এই কাউন্ট করা ছাড়া তো উপায় নেই। এই সরকার তো নির্বাচন দেওয়ার কোনো আকাঙ্ক্ষা পোষণ করছে বলে মনে হয় না। না, করছে না। এবং যারা চাপ দিয়ে নির্বাচন আদায় করবে তারাও চাপটা দিতে পারছে না। কেন পারছে না সেটাও আমরা জানি, কিন্তু সেটা আজকে আলোচনা। জি, আমরা নিশ্চয়ই ওটা নিয়ে আরেকদিন একটু কথা বলবো। এই সপ্তাহেই হয়তো বলবো। আজকে শেষ করতে হচ্ছে। জয়ন্ত রায় চৌধুরী, আপনাকে দেখতে পাচ্ছি না, আপনি নাই, আমাকে শেষ করতে হবে। আমার একটু জানার ছিল যে ভারত জয়ন্ত রায় চৌধুরীকে পেয়েছি আমি। জি জয়ন্ত দা, একটু শেষ কথাটি যদি বলতেন যে ভারত কিভাবে যুদ্ধটা অ্যাভয়েড করার চেষ্টা করবে। জয়ন্ত রায় চৌধুরী কি আমার কথাটি শুনতে পেয়েছেন? এতক্ষণে শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি প্রশ্ন করেছি যে ভারত কিভাবে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ অ্যাভয়েড করার চেষ্টা করবে। এটা বলা বড় মুশকিল, কারণ কি অবস্থান নেবে নরেন্দ্র মোদী সরকার সেটা আমরা ঠিক করে জানি না। কিন্তু কোনো রকমের একটা স্ট্রাইক ডেফিনেটলি করবে, যাতে এরম ভাবে করবে যাতে there is no response or there is minimal response so that it does not escalate। কারণ কেউই চাইবে না যে যুদ্ধটাকে এসকেলেট করুক। ভারতবর্ষ এখন একটা গ্রোয়িং স্টেজে আছে, they will not wish to do that। পাকিস্তান has less to lose in that sense, but পাকিস্তানের লোকেরা এমনিতেই যথেষ্ট চোটে আছে তাদের সরকারের উপরে, সেই জন্য পাকিস্তান ক্যানট অফোর্ড টু লুজ ফেস। যদি ফেস লস হয় পাকিস্তান সরকার পড়ে যেতে পারে। তো এখন কি অবস্থান নেবে জানি না। যদি নেভেল ব্লকেড, আমার নিজের ধারণা নেভেল ব্লকেড ইজ দ্য বেস্ট ওয়ে, কারণ ইট ইজ দ্য সেফেস্ট ওয়ে। সেখানে নোবডি লুজেস ফেস বাট পাকিস্তান লুজেস আ লট অফ মানি। ইন দ্য লং রান পাকিস্তানের সরকারকে পড়ে যাবে, এনিওয়ে পড়বে, আজকে না পড়লে কালকে পড়বে পাকিস্তানের সরকার। ইমরান খানকে ফেরত আনতেই হবে। এই যে সরকারটা আমেরিকায় যারা এসছে নতুন সরকার, তারা যতটুকু বুঝতে পারছি তারা ইমরান খানকে সাপোর্ট করছে, এবং এই যে সরকার আছে এখন পাকিস্তানে তাদের খুব একটা সাপোর্ট করছে না। দেখা যাক আগে কি হয়, কারণ আপনাদের দেশটা এখনো প্লেগ্রাউন্ড হয়নি, কিন্তু পাকিস্তান ইজ কমপ্লিটলি আ প্লেগ্রাউন্ড অফ সুপার পাওয়ার্স। তো দেখা যাক কি। আর আমাদের আপা যে আছেন ইন্ডিয়াতে, আমাদের আপা কবে দেশে ফিরবেন? সেটা তো আপা ঠিক করবেন এবং আপনারা ঠিক করবেন, আমরা ঠিক করতে পারি না। উনি হচ্ছেন গেস্ট, দালাই লামা আমাদের গেস্ট, উনি গেস্ট, অনেকেই আমাদের এখানে গেস্ট ছিলেন, অং সান সুচি এককালে গেস্ট ছিলেন। তো এরা গেস্ট, দে উইল ডিসাইড দেয়ার ওন টাইম টেবল অফ গোয়িং ব্যাক ওয়্যারএভার দে আর। কিন্তু যতটুকু আমি বুঝতে পারছি যে বাংলাদেশে এখন যা অবস্থা, আওয়ামী লীগ ইজ পারহ্যাপস নট দ্য স্ট্রংগেস্ট পার্টি, বাট ইট ইজ সার্টেনলি মেকিং আ কাম ব্যাক। দ্যাট ওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড ইভেন ফ্রম আউটসাইড বাংলাদেশ। জি, মঞ্জুরুল হক, শেষ প্রশ্ন আপনার কাছে, যে আওয়ামী লীগ, আমি আজকেও একটা খবর দেখলাম, প্রায় 30 জনের মতো হত্যা করা হয়েছে আওয়ামী লীগের কর্মীকে। সম্ভবত আনন্দবাজারের খবর আমি দেখেছি, সত্য মিথ্যা আমি বলতে পারবো না। তো আওয়ামী লীগ কি আসলে দ্রুত কামব্যাক করছে? না, কামব্যাক করছে এটা বলা যাবে না। তবে আওয়ামী লীগ যে ছোটখাটো মিছিল টিছিল করছে, ঝটিকা মিছিল করছে, সেটা হলো তারা ভয় ভেঙে মাঠে নামার চেষ্টা করছে। যদি আপনি ঘরে বসেই থাকেন তাহলে আপনি জনগণের কাছে কি মেসেজ দিলেন? কোনো মেসেজ তো গেল না। জনগণকে মেসেজ দিতে গেলে জনগণের কাছাকাছি যেতে হবে, মিছিল করতে হবে, মিটিং করতে হবে, জনগণকে বোঝাতে হবে। সেই জন্য তারা ধীরে ধীরে আড়মোড়া ভেঙে মিছিল টিছিল করছে এবং জানে যে মিছিল করলেই গ্রেপ্তার হতে হবে, হচ্ছেও। যদি 100 জন লোক মিছিল করে, তার পরের দিন ওখান থেকে 40 জন হয়তো গ্রেপ্তার হয়ে যাচ্ছে, এরকম ঘটছে। তো এটা ঘটবেই। এটা ঘটার পরেও আওয়ামী লীগকে এই কাজটা করতে হচ্ছে বলে আওয়ামী লীগ করছে, এবং ডেফিনেটলি এটা উপর থেকে নির্দেশ আছে, শেখ হাসিনার কাছ থেকে নির্দেশ আছে যে তোমরা মাঠে নামো।
বুঝতে পারছি। কিন্তু তিনি যেটা ভালো কাজ করেছেন সেটা হচ্ছে যে কলকাতায় বসে থাকা যে দলের নেতাগুলো আছে যে বসে বসে গেজাচ্ছিল গত 9 মাস ধরে, তাদেরকে উনি এখনো কাউকে সাক্ষাৎ দেননি। দিল্লিতে গেছিলেন ওরা, উনি কাউকে সাক্ষাৎ দেননি। এবং এখন ভারতের যে অবস্থা, সিকিউরিটির অবস্থা, তাতে শেখ হাসিনার কাছে একটা মাছি যাওয়ারও কোনো ক্ষমতা নেই। ওটা এখন তারা দেখা পাবেন না কেউ। জি, তার মানে কি যাদের বিরুদ্ধে অভিযোগ, দুর্নীতির অভিযোগ এবং যারা লুটপাটের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে, তারা দলে কোণঠাসা থাকবেন বা তাদেরকে দলে স্থান হবে না, এইরকম বার্তা কি দিচ্ছে সেটি? হ্যাঁ হ্যাঁ, অলরেডি দিয়েছেন তিনি, যে যারা মাঠে থেকে জনগণের আস্থা অর্জন করবে, দলের জন্য কাজ করবে, তারা নেতৃত্বে আসবে। এই বার্তা অলরেডি আওয়ামী লীগ নেত্রী দিয়েছেন। তো তার মানে কি যারা বিদেশে চলে গেছেন তাদেরকে নেতৃত্বে থাকতে হলে তাহলে তাদেরকে দেশে ব্যাক করতে হবে এখন? হ্যাঁ, ডেফিনেটলি ব্যাক করতে হবে। আপনি ওখানে কোটি কোটি টাকা কামিয়ে বিদেশে বসে বসে আয়েসে বসে বসে গল্প করবেন আর মাঝে মাঝে বিবৃতি দেবেন, এটা তো রাজনীতি না। আপনি যদি অন্যায় করে থাকেন, এসে আইনের মুখোমুখি হবেন। সত্য কথা হলো এটাই, আইনের মুখোমুখি হন। অনেক আওয়ামী লীগের যারা আওয়ামী লীগ করে, যারা এরকম প্রচুর কর্মী আছে না খেয়ে আছে, এখন তাদের ব্যবসা নেই, বাণিজ্য নেই, চাকরি নেই, আছে তো। কিন্তু যে ক্রিমখোররা, যারা বাটার এবং ক্রিম নিয়ে খেলা করতো, তারা তো কেউ কষ্টে নেই। তারা কেউ কানাডা, কেউ ইউএসএ, কেউ ইন্ডিয়া, কেউ রাশিয়া, কেউ তুরস্ক, কেউ দুবাই বসে আছে। তো এই লোকগুলোকে তো বারবার সুযোগ দেওয়ার উচিত না। যদি আওয়ামী লীগ নেত্রী বলে থাকেন, আমি জানি না ঠিক, আমি যতদূর শুনেছি বলেছেন যে যারা রাস্তায় জনগণের কাছে থেকে, জনগণের সঙ্গে থেকে যুদ্ধ করে, লড়াই করে নিজেদের নেতৃত্ব প্রমাণ করতে পারবে, তারাই নেতৃত্বে আসবে। বুঝতে পেরেছি। দেখা যাক আওয়ামী লীগ তার কি স্ট্র্যাটেজি ঠিক করে। কিন্তু আমরা এখন ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে চিন্তিত, সেখানে বাংলাদেশ কি করবে, বাংলাদেশ আবার বলির পাঠা হতে যায় কিনা, এ নিয়ে আমরা চিন্তিত আছি অবশ্যই। কিন্তু সেরকম পরিস্থিতি না হোক। ভারত একটা অভিজ্ঞ রাষ্ট্র, পাকিস্তানও কম অভিজ্ঞ নয়। সবকিছু মিলিয়ে দুই দেশ কোনো যুদ্ধে জড়াবে না, আমরা সেই প্রত্যাশাই রাখছি। জয়ন্ত রায়চৌধুরী এবং মঞ্জুরুল হক, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। শুভরাত্রি। দর্শক, এই ছিল আমার আজকের আয়োজনে। যুদ্ধ নয় শান্তি, শান্তির কোনো বিকল্প যেমন নেই, তেমনি বারবার যুদ্ধের দামামা বাজে, হানা দেয় আমাদের মনোজগতে, কিন্তু যুদ্ধ হবে না, শুধু এই বিশ্বাস নিয়ে আমরা দিন কাটাতে চাই। পরিস্থিতি যতই ঘোলাটে হোক না কেন, সব ঘোলাটে অবস্থা বা পরিষ্কার হয়ে আবার শান্তির সুবাতাস বইক, সেই আশা রেখে আজকের আয়োজন আমরা শেষ করছি। যে যেখানে আছেন সবাই ভালো থাকুন।